হ্যালো বন্ধুরা, আমি সুবীর সাহা SBS এডুকেশন হাবের তরফে আজ পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের ফিফথ পার্ট নিয়ে আলোচনা করব। এর আগে পর্যন্ত চারটে পার্টে আমরা পারমুটেশন সংক্রান্ত যাবতীয় থিওরি এবং কনসেপ্ট, কিভাবে কোন অঙ্কটা সলভ করতে হবে, কোন প্রবলেমটা কিভাবে তৈরি করতে হবে, সবগুলো জিনিস আমরা পুঙ্খানুপুঙ্খভাবে শিখিয়ে দিয়েছি। আমি আশা করি তোমরা এই চারটে পার্ট থেকে এইগুলো সব শিখে নিয়েছো। আজকে আমাদের বিষয় হচ্ছে যে এই যে কনসেপ্ট আমরা শিখেছি সেই কনসেপ্টকে প্রয়োগ করা এবং কিছু প্রবলেম সলভ করা, এবং কম্বিনেশনটাকে আজকে শুরু করতে হবে। আমরা শুরু করব। প্রথমে আমরা করব কিছু ইম্পর্টেন্ট প্রবলেমস অন পারমুটেশনের ওপরে কিছু প্রবলেমস আমরা করব, যেগুলোর আইডিয়া তোমরা অলরেডি পেয়ে গেছো। এবং এইটা কিভাবে প্রয়োগ করা হচ্ছে তোমরা যদি ভালো করে শিখে নাও, তাহলে আমার মনে হয় এই অঙ্কগুলো পারলে পরবর্তীকালে তোমাদের যে কোনো পরীক্ষায়, বোর্ডের পরীক্ষা হোক, WBJEE হোক, JEE মেন্স হোক, JEE অ্যাডভান্স হোক, কোথাও তোমরা আটকাবে না। আর এই পুরো সিলেবাসটা শেষ হয়ে যাওয়ার পরে আমি তোমাদের মূলত JEE মেন্স এবং JEE অ্যাডভান্সের জন্য কিছু আলাদা করে তৈরি করব, যেগুলো আমি তোমাদের করাবো, যেটা তোমাদের কাজে লাগবে। এনিওয়ে, তো আমরা আজকে অঙ্ক শুরু করছি। দেখো, ম্যাথমেটিক্স শব্দটির সবগুলি অক্ষর একযোগে নিয়ে কতগুলি বিভিন্ন শব্দ গঠন করা যায়, তার মধ্যে কতগুলি ক্ষেত্রে ভাওয়েলগুলি একসাথে থাকবে না। তোমাদের আমি বলি যে তোমরা এই ধরনের অঙ্ক কত রকমের পেতে পারো। এক হচ্ছে এই যে ম্যাথমেটিক্স, এই শব্দটার মধ্যে অক্ষরগুলো রিপিটেশন আছে, এরকম একটা অঙ্ক পেতে পারো। আবার তোমরা পেতে পারো এই শব্দটার মধ্যে অক্ষরগুলো রিপিটেশন নেই, এটা পেতে পারো। এই অক্ষরগুলো রিপিটেশন নেই অথবা রিপিটেশন আছে, এই দুরকম ক্ষেত্রেই সবগুলি অক্ষর নিয়ে গঠন করো, এটাও একটা ধরন। সবগুলো নিয়ে গঠন করো, এটা এক রকমের প্রবলেম। আবার কিছু প্রবলেম তোমরা পাবে আরেকটু অ্যাডভান্স লেভেলে, যখন দেখবে এখানে যেরকম 11টা বা 12টা অক্ষর আছে, তার মধ্যে থেকে 4টে করে নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়। ঠিক আছে, এই যে জিনিসগুলো, এই যে 4টে রকম আমি বললাম, এই 4টে রকম ক্ষেত্রে কিন্তু কনসেপ্ট 4 রকমের হবে। তোমরা অ্যালাইক অবজেক্টের ক্ষেত্রে পারমুটেশন শিখেছো, তোমরা ডিস্টিংক্ট অবজেক্টের ক্ষেত্রে পারমুটেশন শিখেছো। হ্যাঁ, দুটো ক্ষেত্র আলাদা। তো আমরা এবার এটা নিয়ে আলোচনা করছি। ম্যাথমেটিক্স, MATHEMATICS, ম্যাথমেটিক্স। এর মধ্যে কতগুলো অক্ষর আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। মোট 11টা অক্ষর আছে। মোট 11টা অক্ষরের মধ্যে এম আছে কবার? এম আছে 2বার। এ আছে কবার? এ আছে 2বার। টি আছে কবার? টি আছে 2বার। টি আছে 2বার। আর কি আছে? আর এইচ আছে, ই আছে, আই আছে, সি আছে, এস আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ম্যাথমেটিক্স শব্দটার মধ্যে মোট 11টা অক্ষর আছে, তার মধ্যে এম 2টো আছে, এ 2টো আছে, টি 2টো আছে, এছাড়া এইচ ই আই সি এস
এই অক্ষরগুলো একটা করে আছে, মোট 11টা অক্ষর আছে। এই 11টা অক্ষর, এই শব্দটির 11টা অক্ষরের সবগুলিকে একযোগে দিয়ে কতগুলি শব্দ গঠন করা যায়। তার মানে কতগুলো শব্দ গঠন করা যায় মানে কি, মানে হচ্ছে ওদেরকে অ্যারেঞ্জ করে 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 কত রকমের শব্দ, তার অর্থ হতে পারে নাও হতে পারে, অর্থটা বড় কথা না, এখানে কতগুলো এরকম শব্দ গঠন করা যাবে। তো আমরা জানি তোমরা অ্যালাইক অবজেক্টের যে পারমুটেশন শিখেছিলে, সেখানে মোট কতগুলো আছে, মোট 11 ফ্যাক্টোরিয়াল 11 বাই যেগুলোর বারবার আছে, এম দুবার আছে 2 ফ্যাক্টোরিয়াল, এ দুবার আছে 2 ফ্যাক্টোরিয়াল, টি দুবার আছে 2 ফ্যাক্টোরিয়াল। এটা হলো বিন্যাস সংখ্যা। এটাই হলো এতগুলো শব্দ আমরা ম্যাথমেটিক্স দিয়ে তৈরি করতে পারবো। ঠিক আছে, এটা তোমরা ক্যালকুলেশন করে নিও, ক্যালকুলেশনটা আমি করছি না, তোমরা করে নিও। ঠিক আছে, এতগুলো অক্ষর গঠন করা যাবে। এবার জিজ্ঞেস করেছে তার মধ্যে কতগুলি ক্ষেত্রে ভাওয়েলগুলি একসাথে থাকবে না। একসাথে থাকবে না, তোমাদের আমি কি বলেছি, বক্স মেথড বা বান্ডল মেথড। যারা যারা একসাথে থাকবে যদি নির্ণয় করতে হয় তাহলে তুমি বান্ডেল করো, যারা যারা থাকবে না, একসাথে থাকবে না, সেক্ষেত্রেও বান্ডিল করতে হবে। কি করতে হবে না, আমরা প্রথমে বার করে নেব কতগুলো ক্ষেত্রে একসাথে থাকবে, কতগুলো ক্ষেত্রে ভাওয়েলগুলো একসাথে থাকবে। যদি সবগুলো শব্দ থেকে ওই কতগুলো শব্দ একসাথে থাকবে বাদ দিয়ে দিই, তাহলেই হয়ে গেল, বেরিয়ে যাবে যে কতগুলো ক্ষেত্রে একসাথে থাকবে না। বুঝতে পেরেছ? পরিষ্কার, ক্লিয়ার হয়েছে? দেখো ব্যাপারটা কি, তোমাকে দু রকমের প্রবলেম হতে পারে। এক হচ্ছে তোমাকে প্রশ্ন করা যেতে পারে যে এই ভাওয়েলগুলো কতগুলো ক্ষেত্রে একসাথে থাকবে, এটা একটা প্রশ্ন হতে পারে। আর একটা প্রশ্ন হতে পারে যেটা এখানে হয়েছে, যে একসাথে থাকবে না। দুটো ক্ষেত্রেও আমরা বান্ডিল মেথড ব্যবহার করব। হোয়াট ইজ দ্যাট বান্ডিল মেথড? কিরকম, চলো আমরা দেখছি। বান্ডিল মেথডটা হচ্ছে এম এ টি, এর মধ্যে ভাওয়েল কি আছে, এ ই এ আই, এই চারটে ভাওয়েল আছে। এ ই এ আই, এই চারটে ভাওয়েল আছে। এই চারটে ভাওয়েলকে আমি একটা অক্ষর মনে করে বান্ডেল করে দিলাম, বক্সের মধ্যে নিয়ে নিলাম বান্ডেল। এছাড়া এর যা যা আছে সেগুলো আমি লিখলাম, এম টি এইচ এম এ, এ থাকবে না, টি আই সি এস, 1 2 3 4 5 6 7, মোট 11টা অক্ষর, 1 2 3 4 5 6 7। ও আইটা থাকবে না, আইটা তো ভাওয়েলের মধ্যে চলে গেছে, ভাওয়েলের মধ্যে চলে গেছে, এম টি সি এস। দেখো, তার মানে এই 11টা অক্ষরের মধ্যে এই 4টে অক্ষরকে আমি একটা বান্ডিল করে নিয়েছি, আর বাকি 7টে অক্ষরকে আমি লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো, যদি এই 4টেকে আমি একটা অক্ষর মনে করে দিয়ে বিন্যাস করি, তাহলে এই 4টা যেখানে যাবে ওই একই রকম ভাবে যাবে, একসাথে যাবে, গ্রুপে যাবে, তাই না? গ্রুপে যাবে, যেখানেই যাবে সেখানে একসাথেই থাকবে। তাহলে এইটাকে আমি কত রকম ভাবে বিন্যাস করতে পারি? দেখো, এখানে মোট কতগুলো অক্ষর হচ্ছে, 1 2 3 4 5 6 7, আর এই 4টেকে কিন্তু আমি একটা ধরবো, দ্যাট মিনস 8টা। এই 8টা অক্ষরের মধ্যে তাহলে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 8 ডিভাইডেড বাই, দেখো যে অক্ষরগুলো আছে এটাকে কিন্তু আমি একটাই শব্দ ধরবো, এখানে রিপিটেশন ধরবো না। রিপিটেশন আছে এম দুটো, তাহলে ফ্যাক্টোরিয়াল 2, টি দুটো বাই ফ্যাক্টোরিয়াল 2। এতগুলো ক্ষেত্র এটা এক জায়গায় বসবে, ভালো কথা, এক জায়গায় বসে গেল, একসাথে থাকলো। কিন্তু একসাথে থাকবে মানে এই
অ্যারেঞ্জমেন্টেই থাকবে এমন তো কোনো কথা নেই। এগুলো নিজেদের মধ্যে রিঅ্যারেঞ্জ হতে পারে, আবার অ্যারেঞ্জ হতে পারে। কিভাবে হবে না, এখানে যে চারটে অক্ষরের মধ্যে দুটো আছে রিপিটেশন, তাহলে ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 4 বাই দুটো এর জন্য ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এতগুলো ক্ষেত্রে ভাওয়েলগুলো একসাথে থাকবে, এতগুলো ক্ষেত্রে ভাওয়েলগুলো একসাথে থাকবে, তাই তো? আমাদের কি বের করতে হবে, কতগুলো ক্ষেত্রে ভাওয়েলগুলো একসাথে থাকবে না, কতগুলো ক্ষেত্রে ভাওয়েলগুলো একসাথে থাকবে না, তাই তো? তাহলে আমি কি করব, আমি প্রথমে বের করেছি যে এখান থেকে কতগুলো শব্দ বানানো যায়, এইটা বার করেছি যে এতগুলো শব্দ বানানো যায়। এখন আমি বার করেছি যে এতগুলো ক্ষেত্রে ভাওয়েলগুলো একসাথে থাকবে। এবার আমি বার করতে চাই কতগুলো ক্ষেত্রে ভাওয়েলগুলো একসাথে থাকবে না, তাহলে আমি এটা থেকে বাদ দিয়ে দেবো। তার মানে অ্যান্সারটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 11 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2। এইটাকে ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাব যে কতগুলো ক্ষেত্রে ভাওয়েল গুলো একসাথে থাকবে না। এই অঙ্ক তোমরা বোর্ডের পরীক্ষায় অনায়াসে এক্সপেক্ট করতে পারো, পরিষ্কার আইডিয়া রাখো, 4টে নাম্বার। সুতরাং আমরা নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম দেখো, এটা খুব সুন্দর অঙ্ক, ভালো অঙ্ক, কনসেপশনের অঙ্ক, বোঝার অঙ্ক। কত বিভিন্ন প্রকারের 4টি লাল, 3টি হলুদ, এই এনটা ভুল, 3টি হলুদ এবং 2টি সবুজ ডিস্ককে সাজানো যায় যেখানে একই রঙের ডিস্কগুলিকে আলাদা করা যায় না। একই রঙের ডিস্কগুলিকে আলাদা করা যায় না, এতে কি বলতে চাইলো? দেখো, how many ways 4 red, 3 yellow and 2 green discs can be arranged in a row if the discs of the same colors are indistinguishable? কি মিনিং বোঝালো? বোঝালো যে 4টে লাল বল লাইক, 4টে লাল বল, 4টে রেড বল অ্যালাইক, একই রকম। 3টে হলুদ বল, ইয়েলো বল 3টে অ্যালাইক, এবং 2টি সবুজ বল অ্যালাইক। এদেরকে একটা শাড়িতে কত রকম ভাবে সাজানো যাবে? ঠিক আছে, আচ্ছা তোমার কাছে মোট কটা বল আছে? আগে হিস্ট্রিটা দেখো। 4 আর 3 7 আর 2 9টা বল আছে, 9টা বল আছে, তাই তো? এই 9টা বলের মধ্যে 4টে এক রকমের অ্যালাইক, 3টে আরেক রকমের অ্যালাইক, 2টো আরেক রকমের অ্যালাইক। ভেরি সিম্পল। কিভাবে এটা বিন্যাস হবে না, ফ্যাক্টোরিয়াল 9 বাই অ্যালাইক গুলো কি আছে, ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 2, ব্যাস এইটাই। এটাকে ক্যালকুলেশন করলেই যা বেরোবে সেটাই হচ্ছে এতগুলো ভাবে সাজানো যাবে। পরিষ্কার? এইখানটায় কিন্তু অনেকেই যদি বুঝতে না পারে 4টে লাল বলকে যদি 4টে ডিস্টিংক্ট বল ভাবে নেয়, তাহলে কিন্তু অঙ্কটা হবে না। ঠিক আছে, নেক্সট চলো। এইবার কি আছে, 1330 অ্যালাইক অঙ্কগুলির দ্বারা কতগুলি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যায়? সুন্দর অঙ্ক, ভালো অঙ্ক, পরীক্ষায় আসতেই পারে এটা, যে 1330 অঙ্কগুলি দ্বারা কতগুলি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যায়। দেখো আমার কাছে কি কি আছে, 1330, আমি কি করব, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করব।
এই চারটে সংখ্যা যদি এর মধ্যে অ্যালাইক না থাকতো, দুই ডিস্টিংক্ট হতো, তো তুমি কি করতে? ফ্যাক্টোরিয়াল 4 প্রকারে বিন্যাস করা যায়, এক কথায় কোনো ব্যাপার না। এখানে চারটে, এখানে তিনটে, এখানে দুটো, এখানে একটা। 4 প্রকারে এই ঘরটা পূর্ণ করা যায়, 3 প্রকারে এই ঘরটা পূর্ণ করা যায়, 2 প্রকারে এই ঘরটা পূর্ণ করা যায়, 1 প্রকারে এই ঘরটা পূর্ণ করা যায়। ফ্যাক্টোরিয়াল 4, সেক্ষেত্রে যদি 0 থাকলে পরে সেটাকে আমরা আলাদা করে কনসিডার করতাম। আগে অঙ্কে আমরা দেখিয়েছি যে প্রথম স্থানটাতে শূন্য বসবে না, বসলে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থাকবে না। সেই জন্য এখানে 3 প্রকারেই করা যাবে, এখানে কিন্তু 3 প্রকারে করা যাবে, এখানে 2 প্রকারে করা যাবে, এখানে 1 প্রকারে করা যাবে। যদি এরা ডিস্ট্রিক্ট থাকতো, কিন্তু ডিস্ট্রিক্ট নেই, তাহলে বলো তো এদের মধ্যে থেকে কত রকম ভাবে বিন্যাস করতে পারি? 4টে অঙ্ক আছে, ফ্যাক্টোরিয়াল 4 বাই নিচে দুটো 3 আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 2, এত রকম ভাবে সাজাতে পারি। তাহলে 4 × 3 × ফ্যাক্টোরিয়াল 2 বাই ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2 কেটে গেল। তারপরে 12টা সংখ্যা আমরা পেতে পারি। হয়ে গেল অঙ্কটা? না, হয়নি। কারণ এই যে 12টা বিন্যাস পেলাম, সেই বিন্যাসে প্রথম ঘরে শূন্য থাকছে, সেই বিন্যাসে প্রথম ঘরে শূন্যটাও তো আসবে। তাহলে আমাকে এখন দেখতে হবে এইখানে প্রথম ঘরটাতে কতগুলো 0 আসছে, সেটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নয়। তাহলে প্রথম স্থানে যদি আমি 0 ধরি, তাহলে আমার কাছে সংখ্যা কি থাকছে? 1 3 3। এই 1 3 3 এই 3টে ঘরে কত রকম ভাবে বসতে পারে? ফ্যাক্টোরিয়াল 3 বাই দুটো অ্যালাইক ফ্যাক্টোরিয়াল 2, তারপরে 3 × ফ্যাক্টোরিয়াল 2 বাই ফ্যাক্টোরিয়াল 2, তারপরে 2 2 কেটে গেল 3। তার মানে এই সংখ্যা অঙ্কগুলো দিয়ে সংখ্যা গঠন করতে গেলে এমন 3টে সংখ্যা আসবে যেখানে প্রথম স্থানে শূন্য হবে, এবং তারা তাহলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যাবে, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে না। আর আমার প্রশ্নটা ছিল যে কতগুলি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাওয়া যায়। অতএব 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাওয়া যাবে কতগুলো? 12 - 3, 9টি। তার মানে আমরা 9টা সংখ্যা পাবো, যে সংখ্যা 4 অঙ্ক বিশিষ্ট হবে এবং এই সংখ্যাগুলো দিয়ে তৈরি হবে। বোঝা গেছে? এই শূন্যের পজিশনটা, শূন্যটা যে আসবে, এটা তোমার মাথায় নিতে হবে, তোমার কনসেপশনে আসতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় তোমার কনসেপশন পরিষ্কার করতে হবে। এমন নয় তুমি বাড়ি থেকে যে অঙ্কগুলো করে গেলে বা আমরা যে অঙ্কগুলো করালাম সেই অঙ্কটাই আসবে, নট নেসেসারি, আসবে না, এটাই ধরে নাও যে আসবে না। তাহলে তুমি কি করে পরীক্ষা দেবে? তোমাকে কি করতে হবে? তোমাকে ওই অঙ্ক ধরনের যত রকমের অঙ্ক হতে পারে, প্রবলেমস হতে পারে, আমি তোমাদের গুছিয়ে দিচ্ছি। তোমার কাজ ওই কনসেপশনটাকে মাথায় রাখা, পরীক্ষার হলে ওই অঙ্কটাকে বিশ্লেষণ করে দেখা যে এটা কোন কনসেপশন থেকে আমাকে সলভ করতে হবে, এবং তুমি করতে পারবে। তোমার একটা কথা বলে রাখি যে পরীক্ষার হল কিন্তু আবিষ্কার করার জায়গা নয়। পরীক্ষার হলে গিয়ে তুমি একটা নতুন কনসেপশনকে ক্রিয়েট করবে এবং পরীক্ষা দেবে, এটা সম্ভব না। তাহলে দেখা যাবে যে একটা অঙ্ক করতে করতে প্রচুর সময় চলে গেছে, বাকি অঙ্ক করার সময় দিতে পারছো না। তাহলে তোমাকে আগে বাড়ি থেকে, ক্লাস থেকে, আমার কাছ থেকে কনসেপশন গুলোকে নিয়ে রেডি হয়ে তোমায় যেতে হবে। তোমার রেডিমেড কনসেপশনের মধ্য থেকেই পরীক্ষা দিতে হবে, তবেই তুমি ভালো নাম্বার করতে পারবে, নতুবা তুমি ভালো নাম্বার করতে পারবে না, সেটা মাথায় রাখতে হবে। চলো নেক্সট প্রবলেম কি বলছে? এক্সামিনেশন শব্দের অক্ষরগুলিকে বিভিন্ন রকম ভাবে বিন্যাস করে যদি ডিকশনারি মতে সাজানো যায়
তবে ই দিয়ে শব্দ শুরুর হওয়ার আগে পর্যন্ত কতগুলি শব্দ পাওয়া যাবে। ডিকশনারির মতো করে সাজানোর অঙ্ক আমি করিয়েছি, তোমরা ভালো করেই জানো ডিকশনারি কেমন হয়। অ্যালফাবেটিক্যালি সেই অ্যালফাবেটের যে অক্ষরটা আগে সেটা আগে শুরু হয়, তারপরেরটা ক্রোনোলজিক্যালি এইভাবে শব্দগুলোকে সাজানো হয়। তোমরা সবাই জানো, এটা বলার কিছু নেই। তাহলে এক্সামিনেশন, EXAMINATION, ঠিক আছে, এক্সামিনেশন। আচ্ছা, এটাকে যদি আমি অ্যালফাবেটিক্যালি সাজাই তাহলে কেমন হবে না, AEII MNO X, নাকি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10, আর একটা অক্ষর আছে টি, আছে একটা টি আছে, টি এক্স, তাই না? অ্যালফাবেটিক্যালি সাজালে এরকমই তো আসবে। তাহলে যখন আমরা এটাকে বিন্যাস করে আমরা যখন সাজাতে শুরু করব তখন সবার আগে কি আসবে, এ আসবে। এরপরে আরো 10টা ঘর থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঘর থাকবে। এই 10টা ঘরে এই 10টা অক্ষর কত রকম ভাবে বিন্যস্ত হতে পারে সেটা যদি বার করতে পারি তাহলে বেরিয়ে গেল এ দিয়ে কতগুলো অক্ষর হবে। তাহলে আচ্ছা বলো তো, এইখানে তাহলে এই 10টা ঘরে এই 10টা অক্ষরকে কত রকম ভাবে বিন্যস্ত করা যায়। এখানে 10টা আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 10 ডিভাইডেড বাই কি, কোনটা রিপিটেশন আছে, এখানে দেখো আই এর রিপিটেশন আছে, ফ্যাক্টোরিয়াল 2, দেখো এর রিপিটেশন আছে, ফ্যাক্টোরিয়াল 2, এই আছে না? হ্যাঁ, তাহলে এতগুলো এ দিয়ে শুরু হবে, এতগুলো অক্ষর, এতগুলো শব্দ এ দিয়ে শুরু হবে। এরপরে কি আসবে না, ই দিয়ে শুরু হবে, এরপরে এসে ই দিয়ে শুরু হবে। তাহলে জানতে চেয়েছে ই দিয়ে শব্দ শুরু হওয়ার আগে পর্যন্ত কতগুলি শব্দ পাওয়া যাবে, এতগুলি শব্দ পাওয়া যাবে। ই দিয়ে শুরু হওয়ার আগে পর্যন্ত এতগুলি শব্দ পাওয়া যাবে, রাইট? ওকে, নেক্সট। হরিয়ানা শব্দের অক্ষরগুলি নিয়ে মোট কতগুলি শব্দ গঠন করা যায়? ভেরি সিম্পল, তুমি বলতেই পারবে। হরিয়ানা, HARYA, হরিয়ানা। কটা অঙ্ক আছে? 1 2 3 4 5 6 7, 7টা অক্ষর আছে, যার মধ্যে এ 3বার আছে, HRYN একটা করে আছে। তাহলে কতগুলো অক্ষর শব্দ তৈরি করা যাবে না, ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 3। এটা ভাঙলে কি আসবে? 7 6 5 4 ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 3 কেটে গেল। তাহলে 6 7 42 20 মানে 840টা। 6 7 42 আর 20 গুণ করলে কত হয়? 84, 840টা। তার মানে হরিয়ানা
শব্দের অক্ষরগুলিকে দিয়ে 840টা বানানো যায়। কিন্তু যদি হরিয়ানার অক্ষরগুলো কমন না হতো, ডিস্টিংক্ট হতো, অ্যালাইক না হতো, তাহলে কিন্তু অঙ্কটা আলাদা হতো। অঙ্কটা কিন্তু আলাদা হতো। তোমাদের বারবার বলছি, মাথায় রাখবে, 4 রকমের প্রবলেম তোমরা পাবে। এখানে যেরকম দেখতে পাচ্ছ, এখন তুমি কি পাচ্ছ, যতগুলি অক্ষর আছে সবগুলিকে নিয়ে করছি, যতগুলি অক্ষর আছে সবগুলিকে নিয়ে করছি। দুটো ক্ষেত্রেই তাই করেছি। একটা হচ্ছে ডিস্টিংক্ট অবজেক্টের ক্ষেত্রে যতগুলো অক্ষর আছে ততগুলো নিয়ে করেছি, আর অ্যালাইক অবজেক্টের ক্ষেত্রে যতগুলো আছে ততগুলো নিয়ে করেছি। এইবার আমরা এর পরবর্তীকালে কিন্তু পাবো ডিস্টিংক্ট অবজেক্ট, যার শব্দ সংখ্যা আছে, শব্দটার মধ্যে অক্ষর সংখ্যা আছে 10টা। তোমায় বললো যে 4টে করে অক্ষর নিয়ে কতগুলি শব্দ গঠন করা যাবে, এরকম আসবে। আবার অ্যালাইক অবজেক্ট, সেখানে 10টা আছে, তার মধ্যে থেকে 4টে করে নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে। হ্যাঁ, এটা একটু হায়ার পোর্শনে যাবে, আমি পরের ক্লাসে করাবো। নেক্সট, এবার বলেছে শব্দগুলি কতগুলো ক্ষেত্রে শব্দগুলি এইচ দিয়ে শুরু হবে এবং এন দিয়ে শেষ হবে। শব্দগুলি এইচ দিয়ে শুরু হবে, 1 নাম্বার, এইচ দিয়ে শুরু হবে আর এন দিয়ে শেষ হবে। মাঝখানে কটা আসন আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা আসন আছে। এই 5টা জায়গায় তাহলে কারা কারা আসবে? এ, আর, ওয়াই, এ, এ, এই 5টা অক্ষর। তাহলে এই 5টা স্থানে বসালে আমি যতগুলো বিন্যাস পাবো, অতগুলো ক্ষেত্রে শুরুতে এইচ, শেষে এন থাকবে। তাহলে এই 5টা অক্ষরকে আমি কত রকম ভাবে বিন্যস্ত করতে পারি? না, ফ্যাক্টোরিয়াল 5 বাই 3টে এ আছে, ফ্যাক্টোরিয়াল 3। তার মানে 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 3, কেটে দিলাম 20টা। তাহলে হরিয়ানার শব্দের মধ্যে থেকে আমরা 20টা শব্দ আবার বানাতে পারবো, যার শুরুতে এইচ থাকবে, শেষে এন থাকবে। শুরুতে এইচ থাকবে, শেষে এন থাকবে। বুঝতে পেরেছো? ভালো অঙ্ক এগুলো, পরীক্ষা একদম অবধারিত আসতে পারে, পরীক্ষা আসার মতো অঙ্ক। 2, ইন হাউ মেনি ওয়েজ অফ দিস এইচ এন্ড এন আর অলওয়েজ সিট টুগেদার। কতগুলি শব্দগুলিতে এইচ এবং এন অক্ষর দুটি সর্বদাই একসাথে থাকবে। একসাথে থাকলে কি বলেছি? বান্ডেল, গ্রুপ মেথড, বান্ডেল, বান্ডেল করে দাও। তাহলে কে কে একসাথে থাকবে? এইচ আর এন। আচ্ছা দেখো, 2 নাম্বার, এইচ আর এন যদি আমি বান্ডেল করে দিই, বান্ডেল করে দিলাম, তাহলে কে কে থাকলো? এ, আর, ওয়াই, এ, এ। খুব সুন্দর থাকলো। তাহলে এটাকে একটা ধরলে পরে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা অক্ষর হলো, যার মধ্যে 3টে এ আছে। তাহলে বিন্যাস সংখ্যা কি হবে? ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 3। হয়ে গেল? হয়ে গেল? না, হয়নি। এইচ আর এন থাকবে এমন তো বলেনি, এইচ এন একসাথে থাকবে, কিন্তু এইচ আগে এন পরে, এমন হতে পারে এন আগে এইচ পরে, সেই জন্য ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। তারপরে কত হচ্ছে? 6, 5, 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 2। 3 3 কেটে গেল, 5 6 30, 120, 240। তার মানে 240টা ক্ষেত্রে আমরা এমন শব্দ পাবো যে শব্দগুলোতে এইচ এবং এন একসাথেই থাকবে। তাহলে একসাথে থাকলে কিরকম হবে, আগে পরে থাকলে কিরকম হবে, কোনো শর্ত না দিলে কিরকম হবে, 3 রকমের টাইপ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। 3 রকম টাইপ আমরা দেখতে পাচ্ছি। এই কনসেপশন গুলোকে তোমরা ভালো করে ধরে রাখো, এবং প্রত্যেকটা কনসেপশন করার আগে তোমরা নোটবুকে আলাদা করে নাও যে কতগুলো টাইপ তুমি দেখলে, কতগুলো টাইপ দেখলে, তবে তোমাকে এটা করতে পারবে। নেক্সট, চারটি চিঠি ও 4টি নির্দিষ্ট ঠিকানাযুক্ত খাম আছে,
কত প্রকারে চিঠির প্রত্যেকটি ভুল ঠিকানা যুক্ত খামে চলে যাবে। মানে ধরো তোমার 4টে খাম আছে, এই একটা খাম, এই একটা খাম, এই একটা খাম, এই একটা খাম। তুমি একটা চিঠি বন্ধুকে লিখেছো, একটা চিঠি বাবাকে লিখেছো, একটা চিঠি কলেজের প্রিন্সিপালকে লিখেছো, আর একটা চিঠি তুমি কোনো প্রিয় পাত্রকে লিখেছো। সেই চিঠিগুলো লেখা হয়েছে 4টে খাম নিয়েছো, 4টে খামের মধ্যে তাদের নাম ঠাম লিখে ফেলেছো। এখন চিঠি বাইরে, খাম বাইরে, আলাদা আলাদা আছে। এবার আমরা কি করি, যে খামের মধ্যে যে ঠিকানা লেখা আছে সেই খামে সেই চিঠিটা ভরি, সেই চিঠিটা ভরি। তাহলে পরে সেক্ষেত্রে বলতো 4টে খামের মধ্যে আমরা সঠিক ঠিকানা যুক্ত চিঠি ঢোকাতে পারবো কত রকম ভাবে। 4টে সঠিক খামে 4টে সঠিক চিঠি কত রকম ভাবে ঢোকাতে পারবো? একরকম ভাবে। মাথায় রাখো, এইটা এখানে ঢুকবে, এটা এখানে ঢুকবে, এখানে ঢুকবে, এখানে ঢুকবে, একটাই অ্যারেঞ্জমেন্ট হবে, অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট হবে না। মানে এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, একটা অ্যারেঞ্জমেন্ট পেয়েছো, এমন হবে না এইটা এখানে, এইটা এখানে, এইটা এখানে, এইটা এখানে, এইটা এখানে, এইটা এখানে, তাহলে ভুল হয়ে গেল, তাহলে ভুল খামে চলে গেল। তাহলে সঠিক খামে, এই 4টে চিঠিকে 4টে সঠিক খামে কত রকম ভাবে ঢোকানো যায়? একরকম ভাবে। দিস ইজ অ্যারেঞ্জমেন্ট। কিন্তু এই অঙ্কটা অন্য ধরনের, বলে যে 4টে চিঠি ভুল খামে যেতে হবে। মানে এটা যদি হয় এই খামের চিঠি, এ চলে যাবে এখানে, অথবা এখানে, অথবা এখানে। এইটা যদি এই খামের চিঠি হয়, এটা যাবে এইখানে, অথবা এইখানে, অথবা এইখানে। এই চিঠিটা যদি এই খামের হয়, এটা দাগিয়ে যাবে এইখানে, অথবা এইখানে, অথবা এইখানে। এই চিঠিটা যদি এই খামের হয়, ও যাবে না, এখানে যাবে, এখানে যাবে, এখানে। বুঝতে পেরেছ? সব ভুলভাল। এই ভুলভালটাও কিন্তু একটা বিশেষ ধরনের অঙ্ক, যেটা তোমাদের এখনো হয়নি, তাকে বলা হয় ডি অ্যারেঞ্জমেন্ট। ডি অ্যারেঞ্জমেন্ট, অ্যারেঞ্জমেন্ট, এটা ডি অ্যারেঞ্জমেন্ট। এটা তোমাদের শেখানো হবে, এটা তোমাদের শেখানো হবে পরবর্তী যে পার্টগুলো আছে তার মধ্যে এই ডি অ্যারেঞ্জমেন্ট শেখানো হবে। ডি অ্যারেঞ্জমেন্ট মানে ভুল জায়গায় বিন্যস্ত হওয়া, ভুল জায়গায় বিন্যস্ত হওয়া। এমন হতে পারে এই অঙ্কটায় যেরকম বলা হয়েছে যে সবগুলোই ভুল হবে, সবগুলোই ভুল হবে, সেটা একরকম ডি অ্যারেঞ্জমেন্ট। আবার এমনও হতে পারে যে একটা জায়গায় 10টা লোকের জন্য 10টা চেয়ার দেওয়া আছে, 10টা চেয়ার দেওয়া আছে, এবং চেয়ারের মধ্যে নির্দিষ্ট করে নাম লিখে দেওয়া আছে। হলো, এবার 10 জন লোক এলো, এসে 10 জনের সবাই খেয়াল করলো না যে তাদের নামগুলো লেখা আছে কোন চেয়ারে বসতে হবে, খেয়াল করলো না। তারা কি করলো, 4 জন খেয়াল করলো যে হ্যাঁ আমাদের নাম লেখা আছে, ওরা গিয়ে তাদের নাম লেখা চেয়ারে বসে পড়লো। আর 6 জন কি করলো, উল্টো পাল্টা করে বসে গেল, এ চেয়ারে ও চেয়ারে ও চেয়ারে ও, 6 জন ভুলভাল বসে গেল, আর 4 জন ঠিকঠাক বসে গেল, তাই তো? তাহলে পরে ধরো n জন লোকের মধ্যে 8 জন ভুল বসলো, এবং n-8 জন ঠিক বসলো, ঠিক বসলো। এটা রং, এটা রাইট, এটা টোটাল। তোমাদের আমি পরে শেখাবো যে এই ডি অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে NCR, যেহেতু তোমাদের কম্বিনেশন এখনো হয়নি, NCR DR, NCR DR। এই ডিআরটা কি? ডিআর একটা ফর্মুলা, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল R ইন্টু 1 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2
মাইনাস 1/3 প্লাস 1/4 মাইনাস ডট 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 প্লাস -1 হোল টু দি পাওয়ার r 1/r। এটা হচ্ছে ফর্মুলা, তোমরা টুকে রাখো। এটা এখন শুনে নাও, তো পরবর্তীকালে আমি যখন রিঅ্যারেঞ্জমেন্ট করাবো তখন এটাকে আরেকবার করাবো। এখানে যেটা হবে সেটা হচ্ছে, এখানে যেহেতু চারটের মধ্যে চারটেই, তাহলে টাইপ হবে 4C4D4 D4 4C4 1 হয়, তোমাদের আমি শেখাবো আজকে। 4C4 1 হবে, 1 ইন্টু D4 মানে ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস 1/2 মাইনাস 1/3 প্লাস 1/4। এই পর্যন্ত যাবে 4 পর্যন্ত। তো ফ্যাক্টোরিয়াল 4 মানে 24 না, 3 4 12, 12 2 24। এটা হচ্ছে 1 মাইনাস 1/1 মানে 1 মাইনাস ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, তো তার মানে প্লাস 1 2 মাইনাস ফ্যাক্টোরিয়াল 3 মানে কত 6 1 6 প্লাস 1/4 মানে কত 24। তাহলে এটা হচ্ছে 24 ইন্টু এই 1 কেটে গেল, এখানে 24 লসাগু হবে, 2 12 মাইনাস 4 প্লাস 1, এই 24 কাটলো, 12 1 13 মাইনাস 4 মানে 9। তার মানে এই অঙ্কটা দেখো, তোমার যদি কনসেপশনে না থাকে, চেনা না থাকে, জানা না থাকে, তুমি কিচ্ছু করতে পারবে না, পরীক্ষার হলে কিচ্ছু করতে পারবে না। মানে আমি খানিকটা শিখে গেলাম পরীক্ষা দিতে, এটা মূর্খামি ছাড়া কিছুই না। আর অঙ্কের ক্ষেত্রে অল্প শিক্ষা আর না শিক্ষা ব্যাপারটা একই। যে অঙ্কগুলো করবে পুরোপুরি করবে। তুমি মনে করো, আমি একটা ধারণা দিচ্ছি, ধরো একটা চ্যাপ্টারের ক্ষেত্রে 20টা কনসেপ্ট হয়, ধরো কথা বলছি, 20টা কনসেপ্ট হয়, তুমি 15টা কনসেপ্ট করেছো, ভালোই পড়াশোনা করেছো, 75% প্রিপারেশন তোমার, কিন্তু পরীক্ষার হলে ওই 15টার মধ্যে না এসে বাকি 5টার মধ্যে আসতে পারে। ওখানে তো তুমি জিরো, পারবে না। তার মানে 75% প্রিপারেশন আর 0 প্রিপারেশন জীবনে কোনোদিন দেখিনি, ব্যাপারটা একই হয়ে গেল। যে সারা জীবনে কোনোদিনও পারমুটেশন কম্বিনেশন করেনি, সেও 0 পেল বা ওটা করলো না। আর তুমি 75% প্রিপারেশন করে গেছো, 20টা কনসেপ্টের মধ্যে 15টা কনসেপ্ট তোমার করা আছে, কিন্তু তার মধ্যে না এসে 5টার মধ্যে এসেছে অঙ্কটা, তো তোমারও 0। মাঝখান থেকে যে আগে করেনি তার লাভ বেশি, কারণ সে ধরবেই না, সে ওখানে সময় নষ্ট করবে না। আর তুমি 20টার মধ্যে 15টা কনসেপ্ট করে গেছো, তুমি কিন্তু একটা মানে আশা করবে, হ্যাঁ পড়ে দেখি, এ করি সে করি, চেষ্টা করি, করতে গিয়ে আলটিমেটলি হবে না। তো তোমাকে, যেমন ধরো এই অঙ্কটা, তোমার যদি জানা না থাকে যে হাউ টু ডু, তুমি এটা করতেই পারবে না। আর পরীক্ষার হলে এই ভুল হিসাব করতে 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 তাও পারবে না, উল্টো পাল্টা হয়ে যাবে। তো তোমাকে জানতে হবে, যত রকম ভাবে, আমি যত রকম ভাবে পারছি গুছিয়ে দিচ্ছি, তুমি বই ঘেটে যদি এর বাইরে কিছু পাও সেটা গোছাও, বা তোমার টিচার, স্কুলের টিচার যদি আরো কোনো কনসেপ্ট দেয় সেটা নাও, সব এক জায়গায় জড়ো করো, গুছিয়ে সুন্দর করে রাখো। যে কনসেপ্টগুলোকে তোমাকে মাথায় রাখতে হবে সেগুলো খাতায় গুছিয়ে রাখো, কোন কোন কনসেপ্টের কোন কোন অঙ্কটা হয় সেগুলো গুছিয়ে রাখো। যখন আমাকে একসাথে থাকে এমন বার করতে হবে, তখন কি করতে হবে, বক্স মেথড। যখন একসাথে থাকে না তখনও বক্স মেথড। আবার যদি এমন হয় গ্যাপ মেথডের অঙ্ক আসবে, যে এর মাঝে একে বসানো হয় কি করে, দেখাবো আমি নেক্সট। আচ্ছা, এটা একটা অঙ্ক দেখো, একটা সংকেত লিপি কোড সিগন্যাল, সংকেত লিপি মানে কোড সিগন্যাল, অঙ্ক অক্ষর অঙ্ক এর সমন্বয়ে গঠিত। যেমন ধরো না, আমরা ওই যে কি করি, আমরা যাই হোক, তো এই যে কোড আমরা বানাই, আমরা এই কোড যে বানাই,
সেই কোডগুলো কিরকম আছে না, অঙ্ক তারপর অক্ষর তারপর অঙ্ক এর সমন্বয়ে গঠিত। ইংরাজি হরফের অক্ষর ও অঙ্ক দ্বারা, তাহলে প্রথমটা হচ্ছে অঙ্ক। কটা অঙ্ক আছে আমাদের? 1 থেকে 0, 10টা অঙ্ক আছে। আর লেটার কতগুলো আছে? 26টা অ্যালফাবেট। আর ডিজিট ওই 1 থেকে 0। এর মাধ্যমে তোমায় করতে হবে একটা 3 ডিজিট সংকেত লিপি, সংকেত লিপি করতে হবে, যার প্রথম স্থানটা হবে অঙ্ক, দ্বিতীয় স্থানটা হবে অক্ষর, তৃতীয় স্থানটা হবে অঙ্ক। যে অঙ্ক কিংবা অক্ষরে ও 0 এবং 1 ব্যবহার করলে না করলে কতগুলি সংকেত লিপি গঠন করা যাবে? মানে এখানে 0 আর 1 সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না, সংখ্যার ক্ষেত্রে 0 আর 1 ব্যবহার করতে পারবো না, আর অক্ষরের ক্ষেত্রে ও আর আই এই দুটোকে ব্যবহার করতে পারবো না। আচ্ছা, তাহলে প্রথম স্থানটায় যদি আমি 0 আর 1 ব্যবহার করতে না পারি, তাহলে কত রকম ভাবে বসাতে পারবো? 8 রকম ভাবে। তার প্রতি প্রকারের জন্য এখানে যদি ও আর আই ব্যবহার করতে না পারি, তাহলে 26টার মধ্যে দুটো বাদ গেলে 24 রকমের। আর এখানে একই রকম ভাবে 0 1 বাদ দিলে, এখানে তো বলেনি রিপিটেশন চলবে না, 5A5 হতেই পারে। তাহলে এখানেও আমরা 8 রকম ভাবে বসাতে পারবো। তাহলে মোট 64 ইন্টু 24, 4 4 16 1536, মোট 1536 প্রকারে আমরা সংকেত লিপি তৈরি করতে পারবো। এটা খুব সহজ অঙ্ক, তোমরা এগুলো আগেই করে এসছো, তবে আরেকবার আমি দেখালাম। নেক্সট, 3 4 5 6 অঙ্কগুলি দ্বারা 4 অঙ্ক বিশিষ্ট যতগুলি সংখ্যা গঠন করা যায় তাদের সমষ্টি নির্ণয় করো। কোনো অঙ্ক পুনরাবৃত্ত হবে না, বুঝেছো? এতক্ষণ আমরা করছিলাম কি, কতগুলো সংখ্যা গঠন করা যায়, আমরা খালি কতগুলো যায় সেটাই বের করছিলাম, আমরা কিন্তু সংখ্যাগুলো বের করছিলাম না। কোনো জায়গায় 7500 সংখ্যা তৈরি করা যায় এটা আমরা বের করেছি, কিন্তু 7500 খানা সংখ্যা কি আমরা লিখেছি? লিখেছি কি? লিখিনি। কোনো অঙ্কে লিখিনি বা লেখা সম্ভব না। পরীক্ষার হলে আমি কি কোনো একটা অঙ্কের উত্তর এলো 1,26,730টা, তবে 1,26,730টা সংখ্যাকে যদি আমি লিখতে চাই, এটা 3 ঘন্টা কেন, 3 দিনেও সম্ভব না, 3 দিনেও সম্ভব না। এইবার আমাকে বলেছে ওই সংখ্যাগুলোর সমষ্টি কত হবে, ওই সংখ্যাগুলোর সমষ্টি কত হবে। হাউ ক্যান বি পসিবল? ওই 1 লক্ষ বা 1.5 লক্ষ, অনেক প্রশ্নের উত্তর পাবে তুমি, 1 লক্ষ 1.5 লক্ষ 9 লক্ষ 10 লক্ষ কোটি, তো অতগুলোকে আমি লিখতেই না পারি, তুমি যোগ করবো কি করে? কনসেপ্ট করতে পারবে, সেকেন্ডের মধ্যে পারবে, সেকেন্ডের মধ্যে পারবে তুমি যদি জানো। আর যদি তুমি না জানো, জীবনেও পারবে না, কারণ ওই অতগুলো অক্ষরকে লেখাই সম্ভব না, ঠিক গুলিয়ে যাবে, কোথাও না কোথাও গুলিয়ে যাবে অতগুলো অক্ষর লিখতে গেলে। এনিওয়ে, কামান, প্রথমে আমরা বার করি 3 4 5 6 অঙ্কগুলি দ্বারা 4 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা বানানো যাবে। এটা খুব সিম্পল, তুমি যে কেউ পারবে, এর মধ্যে কোনো রকম কমপ্লেক্সিটি নেই, কোনো রকম কন্ডিশনও নেই। এইখানটায় কত রকম ভাবে আমি সংখ্যাগুলো বসাতে পারবো? 4টে আছে, 4 প্রকারে। এখানে একটা বসে গেছে, পুনরাবৃত্তি হবে না, 3 প্রকারে। এখানে আমি বসাতে পারবো 2 প্রকারে, এখানে বসাতে পারবো 1 প্রকারে, তারপরে ফ্যাক্টোরিয়াল 4, 24 প্রকারে। তার মানে 2 3 4 5 6 এই 4টে অঙ্ক দিয়ে 24টা সংখ্যা বানানো যায়, 24টা সংখ্যা বানানো যায়। এটা ভেরি সিম্পল, অনেকবার করেছো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যে সংখ্যাগুলো বানানো যায় তাদের সমষ্টি কত? যে সংখ্যাগুলো বানানো যায় তাদের সমষ্টি কত?
দেখো তুমি একটু ভাবো তো, তুমি ওই সংখ্যাগুলো কি লিখতে পারো? 3, 4, 5, 6 লিখতে পারো। তুমি লিখতে পারো 3, 4, 6, 5। তুমি লিখতে পারো 4, 3, 6, 5। তুমি লিখতে পারো 4, 3, 5, 6। তুমি এরকম লিখতে পারো 5, 6, 3, 4। তুমি লিখতে পারো 5, 6, 4, 3। তুমি লিখতে পারো 6, 5, 4, 3, 5, 6, 4, 3, 5, 6, 3, 4। চলবে এরকম, এরকম ভাবে চলতে থাকবে, 24টা সংখ্যা আসবে, ঠিক? কিন্তু এইভাবে চলতে 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 তুমি একটা কনসেপ্টে আসো, এককের স্থানে কি আসবে? এককের স্থানে কি আসবে? দেখো, এককের স্থানে প্রতি কটা সংখ্যা 4 বার করে আসছে। এককের স্থানে প্রতি কটা সংখ্যা 4 বার করে আসছে, ঠিক না? এখানে 4 বার করে আসবে। দশকের স্থানেও এই অঙ্কগুলো 4 বার করে আসবে। শতকের স্থানেও এই অঙ্কগুলো 4 বার করে আসবে, এখানেও 4 বার করে আসবে। তার মানে এই অঙ্কগুলো 4 বার আসছে। অঙ্কগুলোর সমষ্টি কত? অঙ্কগুলির সমষ্টি, সামেশন অফ দা নাম্বারস, অঙ্কগুলির সমষ্টি হচ্ছে 3 + 4 + 5 + 6। 6 এর 5-এ 11, 4-এ 15, 3-এ 18। 11, 4-এ 15, 3-এ 18। তাহলে এই অঙ্কগুলো 6 বার করে আসবে, প্রত্যেকটা অঙ্ক। 24টা সংখ্যা আছে, 4টে অক্ষর আছে, ডিভাইডেড বাই 4, 6 বার। প্রত্যেকটা অঙ্ক 6 বার করে আসবে, ইন্টু 6। 6টে 48-এর 8 থেকে 4, 108। তার মানে এককে যত সংখ্যা আসবে তাদের সমষ্টি হবে 108। দশকে যে সংখ্যাগুলো আসবে তাদের সমষ্টি হবে 108। শতকে যে সমষ্টি হবে তার হবে 108। এখানে যে সংখ্যাগুলো আসবে সেটা হবে 108। সবাই 108। তাহলে এটাকে সংখ্যায় পরিণত করলে কি আসবে? না, 108 ইন্টু 10⁻0 এককের ঘরের জন্য, প্লাস 10⁻1 দশকের ঘরের জন্য, 10⁻2 প্লাস 10⁻, এটা আসবে। তাহলে এটা হবে 108 ইন্টু, এটা জিপি হয়ে গেল না? তোমরা এপিজিপি করেছো? এটা হচ্ছে জিপি হয়ে গেল। এটা 1, 10, 100, 1000। তাহলে a ইন্টু r⁴n মানে 4 -1 বাই r-1। তার মানে 108 গুণিত, এটা কত হবে? 999999 ডিভাইডেড বাই 9, তার মানে 1111। তাহলে 108 ইন্টু 1111, এটা গুণ করলে যা হবে সমষ্টিটা তাই আসবে। এই কনসেপ্টটা ভালো করে শেখো, এটা পরীক্ষায় দিয়ে দিতেই পারে, অ্যাসাইনমেন্টে অবশ্যই দিতে পারে, যে
3, 4, 5, 6 দ্বারা যে সংখ্যাগুলো গঠন করা যায় তাদের সমষ্টি কত। আচ্ছা দেখো, এখানে 24টা অঙ্ক আছে, বের করেছি আমরা। 24 আবার 4টে অঙ্ক আছে, এখানে 4টে অঙ্ক রিপিট করে করে আসবে, ডিভাইডেড বাই 4, তাহলে হলো 6। তার মানে এই 24টার মধ্যে এককের ঘরে প্রত্যেকটা সংখ্যা, প্রত্যেকটা অঙ্ক 6 বার আসবে। এখানেও তাই আসবে, শতকেও তাই আসবে, সহস্রতেও তাই আসবে। তাহলে আমি আগে অঙ্কগুলোর সমষ্টি নিলাম 18। এরা কবার আসছে না 6 বার আসছে, 6 বার আসছে। তাহলে এটা হলো 108। তার মানে এককের ঘরের সমষ্টি হবে 108, দশকের ঘরের সমষ্টি হবে 108, এইভাবে 108 সব হবে। তাহলে সমষ্টিটা কি করে বার করতে হবে? 108 ইন্টু 10 টু দি পাওয়ার 0 প্লাস 10 টু দি পাওয়ার 1 প্লাস 10 টু দি পাওয়ার 2 প্লাস 10 টু দি পাওয়ার 3। 108, এটাকে আমি জিপি দিয়ে সমষ্টিটা বের করলাম, করলে এটা আসবে। হ্যাঁ, 108 একে 10, 108 আর 10, 118, 8 থেকে 11, 108 আর 11, 119, 9 থেকে 11, 108 আর 11, 119, এটা আসবে। যোগফল হবে এটা, বুঝতে পেরেছো? এটা হয় 4টে দিয়ে করলে। তোমার যদি বড় সংখ্যা দেয় তখন তুমি কি করবে? বড় সংখ্যা দিলে তখন তুমি কি করবে? বড় সংখ্যা দিলে তুমি কি করবে? তোমাদের একটা শর্টকাট শিখিয়ে দিই। এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা শর্টকাট শিখিয়ে দিই। ধরো n খানা সংখ্যা আছে, অঙ্ক আছে, n খানা অঙ্ক আছে। এইটা নিয়ে তোমাকে সমষ্টি বার করতে হবে। তুমি কি করবে? সাম অফ অল দ্য ডিজিটস, যোগফল সাম অফ অল দ্য ডিজিটস এক মিনিটে বেরিয়ে যাবে। যে কটা সংখ্যা নিয়ে করতে বলেছে তাকে যোগ করলে, ইন্টু যতগুলো অঙ্ক আছে তার থেকে একটা কম ফ্যাক্টোরিয়াল n-1। যতগুলো সংখ্যা অঙ্ক দিয়েছে তার থেকে একটা কম ফ্যাক্টোরিয়াল, ইন্টু যতগুলো সংখ্যা দিয়েছে n খানা, 1 1 1 1 1 ডট 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 n সংখ্যা, গুণ করে দাও, পেয়ে যাবে। কতক্ষণ লাগলো? এবার তুমি সূত্রে আসো। এই অঙ্কটা আমি সূত্র দিয়ে করতাম, আমার কতক্ষণ লাগতো? সাম অফ দ্য অল ডিজিট 18 ইন্টু 4টের মধ্যে একটা কম ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 4টে অঙ্ক আছে, হয়ে গেল, শেষ। এটাই হবে সমষ্টি। তাহলে এই শর্টকাটটা তোমাদের আমি শিখিয়ে দিলাম। তোমাদের তো ইয়েতে বোর্ডের পরীক্ষায় লিখে করতে হবে, তখন ওই নিয়মটাই বলে দিচ্ছি, সূত্রটা বলে দিচ্ছি। আর যখন তুমি জয়েন্ট বা এইসব পরীক্ষায় যাবে, মাল্টিপল চয়েসের ক্ষেত্রে যাবে, তখন একদম সহজ। যে কটা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যার সমষ্টি তোমায় বের করতে বলেছে সেই সংখ্যাগুলোর সমষ্টি লিখবে, ইন্টু যতগুলো সংখ্যা দিয়েছে তার একটা কম ফ্যাক্টোরিয়াল, ইন্টু যতগুলো সংখ্যা দিয়েছে ততগুলো এক, গুণ করে দাও, সমষ্টি পেয়ে যাবে। ওকে, খুব সুন্দর সমাধান। এটাকে মাথায় রাখবে, এটাকে খাতায় ভালো করে নোট করে মাথায় রাখবে। নেক্সট, এটা হচ্ছে একটিও শূন্য নয় এইরূপ n সংখ্যক বিভিন্ন অঙ্ক দ্বারা যে সমস্ত সংখ্যা গঠন করা যায় তাদের সমষ্টি। মাইন্ড ইট, একটিও শূন্য নয়, শূন্য হলে চলবে না। n সংখ্যক বিভিন্ন অঙ্ক দ্বারা গঠন করা যায় তাদের সমষ্টি। এখানে একটা কথা বলেনি, আমি বলে দিই, যদি অঙ্কগুলোর পুনরাবৃত্তি ঘটে তাহলে পরে এই নিয়ম কাজে লাগবে না। আগের অঙ্কটা যখন পড়েছিলাম সেখানে বলা ছিল অঙ্কগুলির পুনরাবৃত্তি হবে না।
পুনরাবৃত্তি হলে কিন্তু এই নিয়ম খাটবে না। ঠিক আছে, নেক্সট। তাহলে এখানে কি হবে, সূত্রটা যেটা বলেছিলাম যে তোমরা যখন বোর্ডের পরীক্ষা দেবে তখন কিভাবে করবে, অঙ্কগুলির সমষ্টি পেয়ে যাবে, অঙ্কগুলো দেওয়াই থাকবে যে 2 3 5 6, 2 3 5 6 7 8 9, অঙ্কগুলির সমষ্টি ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1, যতগুলো সংখ্যা দেওয়া আছে তার থেকে এক কম ফ্যাক্টোরিয়াল, ইন্টু 10 to the power n-1 বাই 10-1। তাহলে sum of all the numbers into ফ্যাক্টোরিয়াল n-1, যতগুলো তোমাকে সংখ্যা দেওয়া আছে তার থেকে একটা কম, ইন্টু 10 to the power n-1 বাই 10-1। এখান থেকে বেরোবে যতগুলো n ততগুলো 1, এটাই বেরোবে। নেক্সট, 3 4 5 6 7 অঙ্কগুলির সাহায্যে সবগুলি একত্রে নিয়ে কতগুলি সংখ্যা গঠন করা যায় যাতে কোনো একটি অঙ্ক একাধিকবার ব্যবহার করা হবে না, এই সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করো। ভেরি সিম্পল। এখন আমি সূত্র লাগিয়ে দিই যে 3 4 5 6 7 8, 3 4 5 6 7 8, দুটো শর্ত এখানে আছে। এইভাবে সমষ্টি নির্ণয় করার ক্ষেত্রে ওই শর্ত দুটো পূরণ হলে তবেই এটা করা যাবে। এক হচ্ছে শূন্য থাকবে না, 2 অঙ্কগুলোর পুনরাবৃত্তি ঘটবে না। ঠিক আছে, অঙ্কগুলির সমষ্টি কত এলো, 8 এর সাথে 15 6 21, 21 আর 5 26 30 33। তাহলে সাম কত হবে, সাম ইজ ইকুয়াল টু sum of the given numbers into যতগুলো নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5 6, 6 মানে একটা কম 5 ফ্যাক্টোরিয়াল, ইন্টু যতগুলো সংখ্যা আছে 1 2 3 4 5 6 ততগুলো 1 1 2 3 4 5 6, 6টা। 33 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5 মানে 120, তো 4 3 12 2 24 মানে 120, তার মানে 33 ইন্টু 120 ইন্টু 11111, এটা গুণ করলে যা বেরোবে সেটাই হবে। এই অঙ্কগুলো নিয়ে যতগুলো সংখ্যা বানানো যায় সেই সংখ্যাগুলোর সমষ্টি। প্রথম কথা, এটা নিয়ে অনেক সংখ্যা বানানো যায়, 6টা ফ্যাক্টোরিয়াল 6, 720টা 720টা সংখ্যা বানানো যাবে। এই সেই 720খানা সংখ্যাকে যোগ করলে এটা আসবে। দেখো, অঙ্কতে জাদু, অঙ্ক একটা জাদু। শেখো শেখো, মন দিয়ে শেখো, এর মধ্যে মনোনিবেশ করো, দেখবে বহু কিছু শেখার আছে, বহু কিছু শেখাবো, পুরো চ্যাপ্টার শেখাবো, পুরো সাবজেক্ট শেখাবো। এটা একটা ভালো অঙ্ক, এটা জয়েন্ট এন্ট্রান্স এসেছিল। দেখো, a কিউব b স্কয়ার c টু দি পাওয়ার 4 রাশিটির অক্ষরগুলিকে পূর্ণ দৈর্ঘ্যে লিখলে কতগুলি বিভিন্ন বিন্যাস পাওয়া যায়। ভেরি সিম্পল, যদি তোমার ব্যাপারটা বোঝো। a কিউব b স্কয়ার c টু দি পাওয়ার 4 কত রকম ভাবে আমি বিন্যাস করতে পারি এটাকে। আমি যদি পূর্ণ লেন্থে আমি সাজাই, কি আছে তোমার, 3টে a আছে, 2টো b আছে, 4টে c আছে, তাই না? 4 3 7 2 9টা, মোট 9টা অক্ষর আছে। এই 9টা অক্ষরকে কত রকম ভাবে বিন্যস্ত করা যায়? সিম্পল, ফ্যাক্টোরিয়াল 9 বাই 3টে a ফ্যাক্টোরিয়াল 3, 2টো b ফ্যাক্টোরিয়াল 2, 4টে c ফ্যাক্টোরিয়াল 4, হয়ে গেল, শেষ। সিম্পল, 4 নম্বরের অঙ্ক। কতক্ষণ লাগবে? ব্যাস, এটাকে ক্যালকুলেশন করে দাও, হয়ে গেল। জানলে কোনো প্রবলেম নেই, না জানলে পাথর পাহাড় ঠেলে সরাতে পারবে না, ঠেলে সরাতে পারবে না।
সুতরাং ফাঁকি দিও না, খাটো, বোঝো, মাথায় নাও, চর্চা করো, তবেই হবে, নাহলে হবে না। নেক্সট কি বলছে, যদি n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর বেশি না নেওয়া হয়, তবে n সংখ্যক বস্তুর প্রত্যেকটিকে যতবার ইচ্ছা দেওয়া যায়, তবে দেখাও যে বিন্যাসের মোট সংখ্যা n ইন্টু n টু দি পাওয়ার r-1 এটা এখানে আসবে বাই n-1, এটা ঠিক আছে। কি বলছে, n সংখ্যক বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর বেশি না নেওয়া হয়, তার মানে r সংখ্যকের বেশি নেব না, কম নিতে পারি। আমি একটা করে নিয়ে করতে পারি, আমি দুটো করে নিয়ে করতে পারি, আমি তিনটে করে নিয়ে করতে পারি, আমি চারটে করে নিয়ে করতে পারি, আমি n টু দি পাওয়ার r সংখ্যক নিয়ে করতে পারি। আচ্ছা বলো তো আমাকে, যে n সংখ্যক বস্তু থেকে একটা করে নেওয়া যায় কত ভাবে? ধরো আমি ছোট করে বলি, পাঁচটা সংখ্যা আছে, 1 2 3 4 5, পাঁচটার থেকে একটা সংখ্যা কত ভাবে নিতে পারি? 1 কে নিতে পারি, 2 কে নিতে পারি, 3 কে নিতে পারি, 4 কে নিতে পারি, 5 কে নিতে পারি, 5 প্রকারে নিতে পারি। তাহলে n সংখ্যক বস্তু থেকে একটাকে নিতে পারি n প্রকারে, ঠিক? আবার এই একটা জিনিস মাথায় রাখবে, অ্যান্ড এবং অর যখন অ্যান্ড হবে, মানে আগের যে অঙ্কটা করলাম a স্কোয়ার বি স্কোয়ার, তাহলে a কিউবের তিনটের জন্য অ্যান্ড বি স্কোয়ারের দুটো আসবে। অ্যান্ড যখন আসবে তখন গুণ হবে, অর যখন আসবে তখন যোগ হবে। এখানে কিন্তু অর হচ্ছে, মানে একটা নিতে পারি, অথবা দুটো নিতে পারি, অথবা তিনটে নিতে পারি, অথবা চারটে নিতে পারি, অথবা পাঁচটা নিতে পারি, অথবা অর। এবার দেখো আমি দুটো করে কতগুলো নিতে পারি? দুটো করে। একই অঙ্ক পুনরাবৃত্তি হতে পারে, যত ইচ্ছা নেওয়া যায়। তাহলে n ইন্টু n, প্রথমটার জন্য n বার, দ্বিতীয়টার জন্য n বার, মানে প্রথমবার যে সংখ্যাটা নিয়েছি দ্বিতীয়বার সেই সংখ্যাটা নিতেই পারি। তার মানে n স্কোয়ার, দুটো সংখ্যা করে দিলে পরে n স্কোয়ার সম্ভব, তিনটে করে দিলে n কিউব, চারটে করে দিলে n টু দি পাওয়ার 4 ডট 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 n টু দি পাওয়ার r পর্যন্ত আমার হতে পারে। তাহলে মোট বিন্যাস সংখ্যা কি হবে? n প্লাস n স্কোয়ার প্লাস n কিউব প্লাস n টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 n টু দি পাওয়ার r। এটাই হবে আমার বিন্যাস সংখ্যা। তো এবার দেখো আমি এখান থেকে n কমন নিতে পারি, এখানে থাকবে 1, এখানে থাকবে n, এখানে থাকবে n স্কোয়ার, এখানে থাকবে n কিউব, এইভাবে চলতে 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 এখান থেকে একটা বেরিয়ে গেছে n টু দি পাওয়ার r-1। এটা একটা জিপি হয়েছে, জিওমেট্রিক প্রোগ্রেশন। তার সমষ্টি কি? যার a হচ্ছে 1, r হচ্ছে n, তাহলে n ইন্টু এটা কি a ইন্টু r টু দি পাওয়ার r, এখানে n, r টু দি পাওয়ার n, n এখানে r, -1 বাই r-1, r হচ্ছে n, n-1 হয়ে গেল, n ইন্টু n টু দি পাওয়ার r বাই n-1। ব্যাপারটা বুঝে নিও ভালো করে। এটা হচ্ছে যখন আমরা যতগুলি ইচ্ছা নিয়ে বিন্যাস করি সেটা সংখ্যা, ঠিক? ওকে, নেক্সট। এইবার আমরা এলাম সার্কুলার পারমুটেশন। আগের পার্টে আমি তোমাদের সার্কুলার পারমুটেশন সংক্রান্ত সবকিছু কথাবার্তা বলে দিয়েছি। তোমরা জানো যে সার্কুলার পারমুটেশনের মধ্যে কি কি থাকবে। সেই সার্কুলার পারমুটেশনের অঙ্ক হচ্ছে এটা, যে 6 জন বালক এবং 6 জন বালিকাকে একটি গোল টেবিলের চারপাশে কত রকম ভাবে বসানো যায় যাতে 2 জন বালিকা কখনোই পাশাপাশি বসবে না। আমি বলছিলাম এইটা আর একটা কনসেপ্ট, এটা তুমি লিনিয়ারেও পাবে, এটা পারমুটেশনে দেওয়া হয়েছে, লিনিয়ারেও পাবে, এটা পারমুটেশনে দেওয়া হয়েছে।
লিনিয়ারে তোমাদের মনে আছে যে n সংখ্যক বস্তুকে সার্কুলার পারমুটেশন করলে একটা কম আসে, n-1 ফ্যাক্টোরিয়াল আসে। লিনিয়ারে কি আসে? n সংখ্যক বস্তুকে যদি তুমি পারমুটেট করো তাহলে ফ্যাক্টোরিয়াল n আসবে, কিন্তু সার্কুলার পারমুটেশনে যদি তুমি n সংখ্যক বস্তুকে পারমুটেট করো ফ্যাক্টোরিয়াল n-1 আসবে, যদি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ আলাদা মিনিং হয়। ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি আলাদা মিনিং হয় তখন ফ্যাক্টোরিয়াল n-1 আসবে। আর যদি ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজের মিনিংটা একই দেখায় তাহলে কিন্তু ফ্যাক্টোরিয়াল n-1/2 আসবে। আমি আগের ক্লাসে তোমাদের ডিটেলসে শিখিয়েছিলাম, তোমরা যদি মনে না থাকে তাহলে তোমরা 4 নম্বরটা ভালো করে দেখো, সেখানে তুমি সার্কুলার পারমুটেশন সম্পর্কে বুঝতে পারবে। এবার দেখো, এটা একটা সার্কুলার টেবিল, এটা একটা সার্কুলার টেবিল, 6 জন বালক আছে, 6 জন গার্লস আছে। বলছি তুমি এমন ভাবে বসাও যাতে 2 জন বালিকা কখনোই পাশাপাশি বসবে না। 2 জন বালিকা পাশাপাশি বসলে কি হচ্ছে? গল্প করবে। ঠিক আছে, বসাবো না। কি করে বসাবে? কি করে বসালে কোনো দুটো বালিকা পাশাপাশি বসবে না? দিস ইজ কল্ড গ্যাপ মেথড। দিস ইজ কল্ড গ্যাপ মেথড। ইট ইজ অ্যানাদার কনসেপ্ট। এরকম প্রচুর অঙ্ক আসে। তাহলে তুমি 6 জন বালককে মধ্যে বসিয়ে দাও না, 1 2 3 4 5 6, 6 জন বালককে বসিয়ে দিলে। এবার দেখো এই 6 জন বালকের গ্যাপে এখানে 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 যদি 6 জন বালিকাকে বসাও তাহলে কি দুটো বালিকা পাশাপাশি হবে? কখনোই হবে না। দুটো বালিকা, প্রতি বালিকার দুপাশে দুটো করে বালক থাকবে। তো এখন প্রশ্ন হচ্ছে সার্কুলার কম্বিনেশনে বা পারমুটেশনে আমি কি করব না, 6 জন বালককে বসাবো, তাহলে কি হবে? ফ্যাক্টোরিয়াল 5 প্রকারে। ফ্যাক্টোরিয়াল 5 প্রকারে। ফ্যাক্টোরিয়াল 5 প্রকারে বসানোর পর কতগুলো গ্যাপ আসছে আমার কাছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা গ্যাপ আসছে। এই ক্ষেত্রে তোমাদের একটা কথা আমি বলে রাখি, মনে রাখবে, এই গ্যাপ মেথড তুমি লিনিয়ার পারমুটেশনেও পেয়েছো। সেখানে কি হচ্ছে, আগে অঙ্ক আমরা করেছি, সেখানে লিনিয়ার পারমুটেশনে 6 জন বসলে 7টা গ্যাপ হয়। লিনিয়ার পারমুটেশনে 6 জনের মাঝখানে এবং পাশে 7টা গ্যাপ হয়, একটা গ্যাপ বেশি হবে। 8 জন হলে 9টা গ্যাপ হবে, 9 জন হলে 10টা গ্যাপ হবে। কিন্তু সার্কুলার পারমুটেশনে গ্যাপ যতগুলো ততগুলোই হবে, এখানে একটা বেশি হবে না। এই 6টা গ্যাপে আমি এই 6 জন বালিকাকে কত রকম ভাবে বসাতে পারি? ফ্যাক্টোরিয়াল 6 প্রকারে বসাতে পারি। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6, 120 ইন্টু 720। এটা গুণ করলে যা হবে ততগুলো। 12 দুগুণে 24, 4 থেকে 2, 7 84 আর 2 86। তাহলে আমি 86,400 প্রকারে বসাতে পারবো এই 6 জন বালক এবং 6 জন বালিকাকে, যেখানে দুটো বালিকা পাশাপাশি আসবে না। পরিষ্কার? ওকে, নেক্সট। এটাও সার্কুলার পারমুটেশন। সার্কুলার পারমুটেশন, একটি গোল টেবিলে ঘিরে 2n সংখ্যক সদৃশ্য চেয়ার সাজানো আছে। একই রকম এ ও বি সমেত 2n সংখ্যক ব্যক্তি চেয়ারগুলোতে বসতে চায়। কতগুলি বিভিন্ন সজ্জায় এ ও বি পাশাপাশি বসতে পারবে? আর 2 নম্বর হচ্ছে এ ও বি টেবিলের বিপরীত পাশে বসতে পারবে। দেখো একটা গোল টেবিল, এখানে এর চারিদিকে 2n সংখ্যক চেয়ার দেওয়া আছে। এর চারিদিকে 2n সংখ্যক চেয়ার দেওয়া আছে। আচ্ছা,
এ বি একসাথে পাশাপাশি বসবে। কি ব্যাপার? বান্ডেল মেথড। তাহলে 2n এর থেকে দুটোকে বাদ দাও, দুটোকে বাদ দিয়ে এক যোগ করো, কারণ ওরা আবার একটা হয়ে গেল। তার মানে 2n - 1 সংখ্যক, 2n - 1 যদি এরা বসে, 2n সংখ্যক লোককে বসানো, 2n - 1 সংখ্যক লোককে বসানো হয়, সেটা হবে ফ্যাক্টোরিয়াল 2n - 1 -1। তার মানে 2n - 2। 2n - 2 ফ্যাক্টোরিয়াল 2n - 2 প্রকারে বসানো যাবে। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, তুমি তো এ আর বি কে একসাথে নিয়েছিলে, এ আর বি কে একসাথে নিয়েছিলে। তবে এ আর বি কে যদি একসাথে নাও, একসাথে বলেছে, এ আগে বি পরে তো নয়, বা বি আগে এ পরে তো এটা বলেনি, তাহলে ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। তার মানে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2n - 2 প্রকারে, 2n - 2 প্রকারে বসানো যাবে যদি এ ও বি পাশাপাশি থাকে। যদি এ ও বি বিপরীত পাশে মুখোমুখি বসতে পারে, ভালো করে ভাবো তো কি হতে পারে। এ ও বি মুখোমুখি উল্টো দিকে বসে, তাহলে কি হবে? ধরো এ এখানে বসলো, তাহলে বি তার উল্টো দিকে গিয়ে বসে পড়বে। আগের বার এ বি আর বি এ পাশাপাশি বসানোর ক্ষেত্রে আমি ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে গুণ করেছিলাম। এখানে কি হবে? দেখো, এর সাথে বি এর বসাটা বিন্যাস হবে না। কারণ কি? এ যেখানেই বসে, এখানে বসতে বি এখানে বসবে। এ যদি এখানে বসতো তাহলে বি এখানে বসতো। এ যদি এখানে বসতো তাহলে বি এখানে বসতো। এ যদি এখানে চলে আসে তাহলে বি এখানে চলে আসবে। তার মানে এক প্রকারেই বিন্যস্ত হতে পারে এ আর বির বসা, তাই না? তাহলে এ আর বি বসে গেলে কতগুলো সংখ্যা থাকবে তোমার? 2n - 2 সংখ্যা থাকবে। তাহলে 2n - 2 সংখ্যক জায়গা ফাঁকা থাকবে। তাহলে এর ইয়ে কি হবে না, ফ্যাক্টোরিয়াল 2n - 2 -1 না, একটাই হবে। এটা এটা তো একটা হবে। (2n - 1 -1) দ্যাট মিনস ফ্যাক্টোরিয়াল 2n - 2। যদি উল্টো দিকে বসে তাহলে ফ্যাক্টোরিয়াল 2n - 2 হবে। তোমরা এটা ভিডিওটা আরেকবার চালিয়ে দেখে নিও, আর একটু ভালো করে বুঝে নিও। নেক্সট, রাতের খাওয়ার জন্য 6 জন ভদ্রলোক এবং 4 জন ভদ্র মহিলাকে একটি গোল টেবিলে কত প্রকারে বসানো যাবে যাতে 2 জন ভদ্র মহিলা পাশাপাশি বসবে না? একই অঙ্ক তো, তবে তফাৎ এখানটা কি? আগের অঙ্কটার সাথে ওখানে 6 জন বালক 6 জন বালিকা ছিল। তো তোমার এইসব অঙ্কের ক্ষেত্রে 6 জন ভদ্রলোক জেন্টলম্যান আর 4 জন ভদ্র মহিলা ওম্যান, এদেরকে তুমি গোল টেবিলে বসাবে, এমন ভাবে বসাবে যেন 2 জন মহিলা পাশাপাশি না থাকে। আচ্ছা, তুমি এটাকে আগে রেখে দাও, এটা হাতে থাক, এটা আগে করবো না, ওমেনটা হাতে থাক। আমি প্রথমে রাউন্ড টেবিল করিলাম। রাউন্ড টেবিল নিয়ে আমি কি করলাম? 6 জনকে বসিয়ে দিলাম। 1 2 3 4 5 6, আমি 6 জনকে বসিয়ে দিলাম। তুমি জানো যে সার্কুলার টেবিলের ক্ষেত্রে কোনো জায়গা নির্দিষ্ট হয় না, যেখান থেকে শুরু হতে পারে, এখান থেকে শুরু হতে পারে, এখান থেকে শুরু হতে পারে, এখান থেকে শুরু হতে পারে, সব জায়গা থেকে শুরু হতে পারে। তাহলে 6 জনকে আমি ফ্যাক্টোরিয়াল 5 প্রকারে বসাতে পারবো, ফ্যাক্টোরিয়াল 5 প্রকারে বসাতে পারবো। এই ফ্যাক্টোরিয়াল 5 প্রকারে বসাবার পর কতগুলো শূন্যস্থান হবে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। 6 জনের মাঝখানে 6টা গ্যাপ তৈরি হবে। এই 6টা গ্যাপে 4 জন ভদ্র মহিলাকে কি করে বসাবো? এখানেই আমাকে নেক্সট কনসেপ্টে যেতে হবে। 6 জনের মধ্যে থেকে আমি 4 জনকে কি করে বাছাই করব? কম্বিনেশন। প্রথমে আমি সিলেকশন করি
তোমাদের আমি আলোচনা করেছি যে কম্বিনেশন মানে হচ্ছে সিলেকশন। আমি কত রকম ভাবে সিলেক্ট করতে পারি, ছয়টা গ্যাপে 4 জন মহিলাকে আমি 6C4 প্রকারে বাছাই করতে পারি। আবার ওই 4 জন মহিলা নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 4 প্রকারে বিন্যস্ত হতে পারে। ঠিক আছে, এই 6C4 এটা তোমাদের শেখানো হয়নি, শেখাবো আজকেই। 6C4 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস 4, তার মানে 6 ইন্টু 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু এটা ফ্যাক্টোরিয়াল 2 মানে 2, 15। তার মানে এটা হবে ফ্যাক্টোরিয়াল 5 মানে 120 ইন্টু 15 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 মানে কত, 24। এটা গুণ করলে যা হবে সেটাই হবে বিন্যাস সংখ্যা। এত রকম ভাবে এদের বসানো যাবে। ঠিক আছে, ওকে। এটা আরেকটা টাইপ, এটা তোমার পরীক্ষায় আসতে পারে, ভালো করে শোনো। এক ব্যক্তির নামের মধ্যে 8টি অক্ষর আছে, এক ব্যক্তির নামের মধ্যে 8টা অক্ষর আছে। যার মধ্যে একটি অক্ষর একাধিকবার আছে, 1, 2, 3 মানে একই অক্ষর আছে, এবং অন্য অক্ষরগুলি প্রত্যেকটা একবার করে আছে। যদি তার নামের অক্ষরগুলি সবগুলি একসাথে বিন্যাস সংখ্যা হয় 6720, তবে এক ধরনের অক্ষর কতগুলো আছে? ধরি এক ধরনের অক্ষর x খানা আছে, ধরি এই 8টার মধ্যে এক ধরনের অক্ষর x খানা আছে, তাহলে বিন্যাস সংখ্যা কি হবে? ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল x, কেননা বাকিগুলো সবাই বিভিন্ন। 8টা অক্ষরের ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল কি হবে? যেগুলো রিপিটেশন থাকবে। এখানে বলেছে যে ওই একটাই অক্ষর কয়েকবার রিপিটেশন আছে, বাকিগুলো সবাই ডিস্টিংক্ট। তাহলে ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল x, এটা ইজ ইকুয়াল টু কত? 6720। তাহলে ফ্যাক্টোরিয়াল x ইকুয়াল টু কি হচ্ছে? ফ্যাক্টোরিয়াল 8 বাই 6720। কাটাকাটি করতে হবে, 8, 7, 6, 5, 4, 3, 2 ডিভাইডেড বাই 6720। কাটাকাটি করলে পরে এটা আসবে 6, এটা আসবে কত? 6 মানে কি? 6 মানে ফ্যাক্টোরিয়াল 3, therefore x is equal to 3। তার মানে একটি অক্ষর যেটা একাধিকবার ছিল সেটা 3 বার ছিল, একটি অক্ষর 3 বার ছিল। এটা ভালো করে বুঝে নেবে, এটা ক্যালকুলেশনটা নিজেরা করবে, তাহলেই হয়ে। ঠিক আছে, তাহলে আমরা পারমুটেশন সংক্রান্ত যা কিছু থিওরিজ, কনসেপশন, প্রয়োগ, প্রবলেম আমরা করে ফেললাম। পারমুটেশন এখানেই এই পর্যন্তই হোক, এরপরে আর পারমুটেশনের তেমন প্রবলেম আর খুঁজে পাওয়া যাবে না। এই ধরনগুলোর মধ্যেই সব ধরন কভার করে যাবে। এরপরে আমরা যাব কম্বিনেশনে। কম্বিনেশন 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 কি জিনিস? কম্বিনেশন হচ্ছে সিলেকশন। কম্বিনেশন হচ্ছে সিলেকশন। এই কম্বিনেশন দিয়েই পারমুটেশন করা যায়। তোমরা যখন কম্বিনেশনের নিয়মটা শিখবে, দেখবে প্রত্যেকটা অঙ্ককে কম্বিনেশন করে তারপরে পারমুটেশন করা যায়। ঠিক আছে, কম্বিনেশন কি? কম্বিনেশন হচ্ছে কয়েকটি বস্তু থেকে কয়েকটি সবগুলিকে বা কয়েকটিকে একত্রে নিয়ে ক্রম নির্বিশেষে দল নির্বাচন করা হলে, দল সিলেকশন। হ্যাঁ, এখানে ABC, BAC, CAB পারমুটেশনের ক্ষেত্রে 3টে আলাদা সজ্জা, কিন্তু
দলের ক্ষেত্রে এবিসি, বিএসি, সিএবি একই তো। ক্রম নির্বিশেষে একটি দল নির্বাচন করা হলে তাকে বলে সমবায় বা কম্বিনেশন বা সিলেকশন। যত বিভিন্ন প্রকারে এই দল নির্বাচন করা যায় তার সংখ্যাকে সমবায়ের সংখ্যা বলা হয়। কিরকম ব্যাপারটা? মনে করো চারটে বস্তু আছে, এ, বি, সি, ডি। আচ্ছা বলো তো, এই চারটে বস্তু থেকে একটা করে নিয়ে কটা দল গঠন করতে পারি? আমি এ কে নিয়ে একটা দল গঠন করতে পারি, বি কে নিয়ে পারি, সি কে নিয়ে পারি, ডি কে নিয়ে পারি। তার মানে একটি করে নিয়ে চারটি দল গঠন করা যায়। চারটি দল গঠন করা যায়। চারটি দল গঠন করা যায়। আমি যদি দুটি করে নিয়ে দল গঠন করি, দুটি করে নিয়ে এ বি, এসি, এডি, বিসি, বিডি, সিডি, 1 2 3 4 5 6। তাহলে আমি দেখতে পেলাম এবিসিডি থেকে আমি যদি দুটি করে নিয়ে দল গঠন করি তাহলে 6টা দল গঠন করা যায়, 6টি দল গঠন করা যায়। তাই তো? এবার তুমি এর সাথে পারমুটেশনের পার্থক্য বোঝো। এবি মানে এবি, বিএ নয়। কিন্তু পারমুটেশন হলে এবি আর বিএ আলাদা, কম্বিনেশন হলে এবি আর বিএ একই। তাহলে এরকম 6টা দল গঠন করতে পারি। যদি আমরা 3টে করে নিয়ে দল গঠন করি কি হবে? এবিসি, এবিডি, এসিডি, বিসিডি। আমি যদি 3টে করে নিয়ে দল গঠন করি তাহলে কিন্তু আমি 4টে দল গঠন করতে পারবো। 4টে দল গঠন করা যাবে। 4টে দল গঠন করা যাবে। যদি পারমুটেশন করতাম, বিন্যাস করতাম, তাহলে কিন্তু এর প্রত্যেকটা থেকে 3টে করে বেরোতো। এবিসি, বিএসি, বিসিএ, এবিডি, বিএডি, ডিএবি, এসিডি, এরকম ভাবে প্রত্যেকটা থেকে 3টে করে বেরোতো। 3 4 12টা হয়ে যেত। আবার যদি 4টে করে নিয়ে দল গঠন করি তাহলে একটাই দল গঠন হবে, একটাই দল গঠন হবে। এটাই হচ্ছে দল গঠন করা বা পারমুটেশন। তোমাকে একটা অঙ্ক পড়ে বুঝতে হবে যে এখানে আমার বিন্যাস প্রয়োজন নাকি আমার দল গঠন করা প্রয়োজন, সিলেকশন প্রয়োজন। যদি দল সিলেকশন হয় তাহলে পরে তুমি কম্বিনেশন করবে, যদি পারমুটেশন হয় তা পারমুটেশন করবে। নেক্সট, আমরা আগে বিন্যাস শিখে এসেছি। বিন্যাস ও সমবায়ের মধ্যে পার্থক্য উপলব্ধি করতে হবে। কোনটি বিন্যাস বোঝাবে আর কোনটি সমবায় বোঝাবে তা বুঝতে হবে। সমবায় ও বিন্যাসের মধ্যে পার্থক্যটা তোমরা খুব ভালো করে বোঝো। সমবায়ে কেবলমাত্র নির্বাচন করতে হয়। সমবায়ে আমি নির্বাচন করছি, 6টার মধ্যে থেকে 4টে করে দিয়ে আমি একটা দল গঠন করছি, এটা হচ্ছে সমবায়। বিন্যাস কি? ধরো 4টের থেকে আমি নিলাম, 6টা থেকে আমি 4টে নিলাম এবিসিডি। এবার এবিসিডি নিজেদের মধ্যে কত রকম ভাবে বিন্যস্ত হতে পারে? ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 4। তাহলে দল গঠন করা যাচ্ছে 64, এটা আমি বোঝাবো, 64 ব্যাপারটা বোঝাবো। দল গঠন করা যাচ্ছে যতগুলো, প্রত্যেক প্রকারকে আবার
ফ্যাক্টোরিয়াল 4 প্রকারে বিন্যাস করা যায়, তাই তো? তার মানে সমবায় সংখ্যাকে ফ্যাক্টোরিয়াল 4, মানে এক্ষেত্রে 6টা থেকে 4টের মধ্যে ফ্যাক্টোরিয়াল 4 দিয়ে গুণ করলে পরে আমি বিন্যাস পেয়ে যাই। তাহলে সমবায় কেবলমাত্র নির্বাচন করতে হবে, কিন্তু বিন্যাসে নির্বাচন এবং তাদের সাজানোর কথা বিবেচনা করা হয়। সমবায় নির্বাচিত বস্তুর ক্রমের উল্লেখ করা হয় না। ক্রমটা সমবায়ের ক্ষেত্রে প্রয়োজন নয়, কিন্তু বিন্যাসের ক্ষেত্রে ক্রম কথাটি অবশ্যই বিবেচনা করা হয়। যেমন এ বি এবং বি এ একই হয় কখন? সমবায়ের ক্ষেত্রে, কিন্তু বিন্যাসের ক্ষেত্রে এরা দুটি আলাদা সজ্জা। বিন্যাসে এন সংখ্যক বস্তু থেকে প্রথমে আর সংখ্যক বিভিন্ন বস্তু নির্বাচন করা হয়। বিন্যাসে আমরা কি করি? এন সংখ্যক বস্তু থেকে আমি আর সংখ্যক বস্তু নিয়ে যদি বিন্যাস করতে চাই, আমি কি করি? প্রথমে সমবায় করি। আমি এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে কতগুলো দল গঠন করা যায় আমি সেটা করি। বলে সেইটাকে আমি এই যে আরখানা বস্তুকে নির্বাচন করেছি, বস্তুকে একটা সমবায়ে, তারা তো নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল আর প্রকারে বিন্যস্ত হতে পারে। সেই জন্য সমবায় সংখ্যাকে ফ্যাক্টোরিয়াল আর দিয়ে গুণ করলেই বিন্যাস পাওয়া যায়। আর সংখ্যক বিভিন্ন বস্তু নির্বাচন করা হয় এবং প্রতিটি নির্বাচনের বস্তু সমূহকে বিন্যস্ত করা হয়। তাই বিন্যাসের সংখ্যা সমবায়ের সংখ্যা অপেক্ষা বেশি অথবা সমান হবে। মানে বিন্যাসের সংখ্যাটা সবসময় বেশি হবে বা সমান হবে সমবায়ের সাথে। প্রতিটি সমবায় অনেকগুলি বিন্যাসের অনুরূপ হয়। যেমন একটি সমবায় এবিসি এর অনুরূপ 6টি বিন্যাস হতে পারে। এবিসির কিরকম? এবিসি, এসিবি, সিএবি, বিসিএ, সিবিএ, বিএসি, এই এতগুলো একটা এবিসি দল, এই দলের 6খানা বিন্যাস হতে পারে। বোঝা গেছে? নেক্সট, এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে সমবায় সংখ্যা নির্ণয় করো, যেখানে আর লেস দ্যান ইকুয়ালস টু এন। যে আর সংখ্যক বস্তু নিচ্ছি সেটা এন এর সমান বা তার থেকে ছোট। দেখো, এটা থিওরি প্রুভ করতে হবে। তো মনে করো যে সমবায় সংখ্যা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে এক্স। সমবায় সংখ্যা হচ্ছে এক্স। এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে সমবায়, কতগুলো সমবায় পাওয়া যাবে? না, এক্স খানা সমবায় পাওয়া যাবে। এক্স খানা ধরে নিলাম। যদি এক্স খানা সমবায়ের যে কোনো একটা উঠিয়ে দাও, তার মধ্যে কতগুলো সংখ্যা আছে? আর সংখ্যক ওর মধ্যে এলিমেন্ট আছে। এবার এই আর সংখ্যক এলিমেন্টকে যদি আমরা বিন্যস্ত করি, কত রকম ভাবে বিন্যস্ত করতে পারবো? ফ্যাক্টোরিয়াল আর প্রকারে বিন্যস্ত করতে পারবো। তার মানে এক্স ইন্টু ফ্যাক্টোরিয়াল আর হলো মোট বিন্যাস সংখ্যা। এবার তুমি আমাকে বলো কি এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু একযোগে দিয়ে বিন্যাস সংখ্যা কি হয়? এনপিআর। কি হয়? এনপিআর। এনপিআর, তাই তো? এখন এটাও তো বিন্যাস সংখ্যা। এক্স ইন্টু ফ্যাক্টোরিয়াল আর এটাও বিন্যাস সংখ্যা, আবার এনপিআর এটাও বিন্যাস সংখ্যা, সুতরাং এরা সমান। তাহলে এক্স ইন্টু ফ্যাক্টোরিয়াল আর ইজ ইকুয়াল টু এনপিআর। আমরা কি শিখেছিলাম? ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। বুঝতে পেরেছো? এইটা যে সমবায় সংখ্যা বেরিয়ে গেল, ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। যেরকম এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা কি ছিল? এনপিআর। তেমনি এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু একযোগে দিয়ে সমবায় সংখ্যা হচ্ছে এনসিআর। এটাকে এনসিআর অক্ষর দিয়ে ডিনোট করা হয়। তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম যে এনসিআর মানে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর
মানে উপরেরটার ফ্যাক্টোরিয়াল ওপরে, নিচেরটার ফ্যাক্টোরিয়াল নিচে, আর নিচে ডিফারেন্সটার ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এটাই হলো NCR, এটাই হলো NCR। বুঝতে পেরেছো? NCR বের করার নিয়ম হচ্ছে এটা। নেক্সট, আমরা এখনো পর্যন্ত তিনটি বিষয় শিখেছি। কি কি? একটা আমরা NPR শিখেছি, কাকে বলে। আমরা ফ্যাক্টোরিয়াল n শিখেছি, কাকে বলে। আর NCR মানে কি? n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে সমবায় সংখ্যা, এটা আমরা শিখেছি। NCR মানে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এই ফ্যাক্টোরিয়াল আরটাকে যদি আমি এ পাশে দিয়ে আসি, ফ্যাক্টোরিয়াল r ইন্টু NCR ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এই ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস মানে কি? NPR। তাহলে NCR এবং NPR এর মধ্যে কি সম্পর্ক? NCR আর NPR এর মধ্যে সম্পর্ক হচ্ছে NCR ইন্টু ফ্যাক্টোরিয়াল r। NCR ইন্টু ফ্যাক্টোরিয়াল r ইজ ইকুয়াল টু NPR। তাহলে NCR এবং NPR এর মধ্যে সম্পর্ক হচ্ছে NCR কে ফ্যাক্টোরিয়াল r দিয়ে গুণ করলে আমরা NPR পেতে পারি। নেক্সট, প্রপার্টিজ অফ NCR। NCR এর ধর্মগুলো কি কি? যেমন ধরো প্রপার্টিজ অফ NCR, ফর 0 লেস দ্যান ইকুয়ালস টু r লেস দ্যান ইকুয়ালস টু n, we have NCR is equal to NC n minus r। NCR is equal to NC n minus r। মানে এই জায়গাটা বোঝো তোমরা, NCR মানে কি? NCR মানে হচ্ছে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু একযোগে নিয়ে সমবায় সংখ্যা। যখন আমরা n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু বাছাই করে নিচ্ছি, যখন আমরা n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু বাছাই করে নিচ্ছি, তখন কিন্তু n মাইনাস r সংখ্যক বস্তুকে বাছাই করছি না। যখন আমি দুটো সংখ্যাকে বেছে নিচ্ছি, তখন n মাইনাস 2 সংখ্যাকে আমি নিচ্ছি না। তার মানে দুটো বস্তুকে বেছে নেওয়ার সংখ্যা কতভাবে বেছে নিতে পারি, সেটা n মাইনাস 2 সংখ্যক বস্তুকে বেছে না নেওয়ার সংখ্যার সাথে সমান, তাই তো? দুখানা বস্তুকে বেছে নেওয়া যতভাবে যায়, ততভাবেই n মাইনাস 2 সংখ্যক বস্তুকে বেছে নেওয়া যায় না। এটাকে বলা হয় পূরক, পূরক সমবায় বা কমপ্লিমেন্টারি কম্বিনেশন। তার মানে NCR সবসময় NC n মাইনাস r এর সমান হবে। এই ধর্মটাকে আমরা কাজে লাগাই অনেক ক্ষেত্রে। যেমন ধরো একটা তোমাকে ইয়ে দিয়েছে 19C17, 19C17, এটা ক্যালকুলেশন করতে গেলে অসুবিধা হবে, বড় হবে। তো আমরা এটাকে করতে পারি। দেখো তো 19 মাইনাস 17, তার মানে 19C2 হয়ে গেল। এটা ক্যালকুলেশন করতে আবার ছোট হবে, ঠিক আছে? 19C2 হয়ে গেল। এটাকে আমরা সমান কি করে প্রমাণ করছি? দেখো NC n মাইনাস r is equal to factorial n by factorial n minus r into factorial n minus n minus r। তারপরে নিচে এলো factorial n minus r, এটাকে খুললে কি আসবে? n minus n plus r, n কেটে গেল, factorial n by factorial n minus r into factorial r। এটাই কি? এটি NCR। সেই জন্য NC n minus r is equal to NCR। একে বলে পূরক সমবায়। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তু সমবায় সংখ্যা এবং n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে n মাইনাস r সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা পরস্পর সমান হয়। সাধারণত যখন NCR এর মধ্যে এই r এর ভ্যালুটা খুব বড় হয়, তখন আমরা এটাকে ইউজ করি, এটাকে আমরা ব্যবহার করি। এখানে আমি দেখালাম, এটাকে ইউজ করি। হয়ে গেল নাম্বার অফ কম্বিনেশন অফ ডিফারেন্ট থিংস টেকিং r at a time is equal to the number of combination of n different things taking n minus r at a time। এটা তো আমরা প্রুফ করে দিয়েছি, প্রমাণ হয়ে গেছে। নেক্সট,
দেখো এই ধর্ম কাজে লাগিয়ে আমরা অনেক প্রবলেম সলভ করতে পারি। তোমরা এরকম অনেক প্রবলেম পাবে। এই যে কনসেপ্টটা কি না, NCX যদি একটা সমবায় হয় এবং NCY যদি একটা সমবায় হয়, তাহলে পরে আমি দেখো বলতে পারি না NCX is equal to NCN-X, বলতে পারি তো? এইটা ইজ ইকুয়াল টু কি বলছে, NCY, তার মানে N-X ইজ ইকুয়াল টু Y, তার মানে N-X ইজ ইকুয়াল টু Y, তার মানে আমি এখানে সম্পর্ক পাচ্ছি X প্লাস Y ইজ ইকুয়াল টু N, X প্লাস Y ইজ ইকুয়াল টু N। আর একটা জিনিস হতেই পারে X ইজ ইকুয়াল টু Y, NC5 ইজ ইকুয়াল টু NC5। তো এক হতে পারে NCX ইজ ইকুয়াল টু NCY হলে X ইজ ইকুয়াল টু Y হবে, নতুবা X প্লাস Y ইজ ইকুয়াল টু N হবে। এই ধর্ম কাজে লাগিয়ে আমাদের বোর্ডের পরীক্ষায় প্রচুর অঙ্ক আসে, মাথায় রাখবে। Let N and R be non-negative integer, non-negative, minus নয়, that are less than N equal to N, then NCR plus NCN-1 is equal to N plus 1 CR. Very, very important property. Very, very important property. যে NCR plus NCR-1 equals to N plus 1 CR. বহু প্রবলেম আমরা এই ধর্ম দিয়ে সলভ করতে পারি। দেখো NCR প্লাস NCR-1, এটা N-1 হবে না, এটা R-1, তাই তো? তাহলে NCR মানে কি, ফ্যাক্টোরিয়াল N বাই ফ্যাক্টোরিয়াল R ইন্টু ফ্যাক্টোরিয়াল N-R, প্লাস এটা হবে ফ্যাক্টোরিয়াল N বাই ফ্যাক্টোরিয়াল R-1, এই যে R-1 ইন্টু ফ্যাক্টোরিয়াল N-R প্লাস 1। ঠিক আছে? আচ্ছা, আমি এটাকে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল N বাই ফ্যাক্টোরিয়াল, আচ্ছা, R ইন্টু ফ্যাক্টোরিয়াল R-1, এটাকে লিখতে পারি N-R প্লাস ফ্যাক্টোরিয়াল N বাই ফ্যাক্টোরিয়াল R-1 ইন্টু N-R প্লাস 1, তারপর এটা একটা কম হবে ফ্যাক্টোরিয়াল N-R। তাহলে এখান থেকে কমন আসছে ফ্যাক্টোরিয়াল N বাই ফ্যাক্টোরিয়াল R-1 ইন্টু N-R। কি থাকছে এখানে, থাকছে 1/R প্লাস এখানে থাকছে, এটা চলে যাচ্ছে এইটা N-R প্লাস 1, এই থাকছে তো। তাহলে এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল N বাই ফ্যাক্টোরিয়াল R-1 ইন্টু ফ্যাক্টোরিয়াল N-R ইন্টু এখানে লসাগু হচ্ছে R ইন্টু N-R প্লাস 1, তাহলে এখানে আসবে N-R প্লাস 1 প্লাস R, আর কেটে গেল। তাহলে কি আসছে এখানে, আচ্ছা এখানে করি, এরপরে আসছে হচ্ছে এটা আসছে ফ্যাক্টোরিয়াল N বাই ফ্যাক্টোরিয়াল R-1 ইন্টু N-R ইন্টু কি আসছে ওখানে ওপরে N প্লাস 1, আর নিচে আসছে R ইন্টু N-R প্লাস 1। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল N ইন্টু N প্লাস 1 মানে N প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, N প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই R ইন্টু R-1 মানে ফ্যাক্টোরিয়াল R,
আর এইটাকে লিখতে পারি, এটা কি হবে n মাইনাস আর, এত মানে ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর প্লাস ওয়ান, n মাইনাস আর প্লাস ওয়ান। তো এইটাকে আমি সাজিয়ে লিখতে পারি এইভাবে, n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস n প্লাস ওয়ান মাইনাস n প্লাস ওয়ান মাইনাস আর, তাহলেই চলে আসলো এটা n প্লাস ওয়ান সি, n প্লাস ওয়ান সি আর। হয়ে গেল প্রুফটা। এই প্রুফটা তোমরা ভালো করে শিখবে, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, এখানে এই ধর্ম কাজে লাগিয়ে একটা অঙ্ক দিয়েছে, দেখো 47 C4 প্লাস সাবেশন k is equal to 1 to 5 52 minus kc 52 minus kcr 52 minus kcr, এটাকে সমাধান করতে হবে। দেখো 47C4 সামেশন আছে 1 থেকে 5 পর্যন্ত বসাতে হবে, 1 থেকে 5 পর্যন্ত বসাতে হবে, 1 to 5, 1 বসালে 51 C, এটা 4 হবে, এটা 3 হবে। (52 minus k 52 minus k C3), তাহলে এটা কত হবে, 1 বসালে 51 k C3 প্লাস 2 বসালে 50 C3, 3 বসালে 49 C3 প্লাস 4 বসালে 48 C3 প্লাস 5 বসালে 47 C3। তাহলে আমি এখানে k এর মান 1 থেকে 5 পর্যন্ত বসিয়ে দিলাম, এটা 3 হবে। বুঝছেন? এবার দেখো আমি এইভাবে সাজাতে পারি, আমি ওটাকে সামনে নিয়ে এলাম, 47 C3 প্লাস 47 C4, ঘুরিয়ে উল্টো করে লিখে দিচ্ছি, 48 C3 49 C3 50 C3 প্লাস 51 C3, NCR প্লাস NCR মাইনাস 1, 47 C4 প্লাস 47 C3 কি হবে, N প্লাস 1 CR 48 C3 প্লাস তারপর থেকে যা আছে লিখে দাও, কি ছিল, NCR প্লাস NCR মাইনাস 1 ইজ ইকুয়াল টু NCR। তার মানে এখানে আর কত, 4, 48 C4 48 C3 49 C3 50 C3 51 C3, ঠিক আছে। আবার NCR প্লাস NCR মাইনাস 1, NCR প্লাস NCR মাইনাস 1, তাহলে N প্লাস 1 হয়ে যাবে, তাহলে 49 C4 প্লাস 49 C3 প্লাস 50 C3 প্লাস 51 C3, আবার ওইটাই লেগে যাবে NCR প্লাস NCR মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে 50 C4 প্লাস 50 C3 প্লাস 51 C3, আবার এখানে চলে আসবে 50 CR প্লাস 50 CR মাইনাস 1, 51 C4 প্লাস 51 C3, আবার চলে আসবে NCR প্লাস NCR মাইনাস 1, 52 C4। তাহলে এটার উত্তর হবে 52 C4।
বোঝা গেছে? এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো, এইটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রপার্টি, NCR বাই NCR মাইনাস 1। আমরা আগের বার করলাম NCR প্লাস NCR মাইনাস 1 ইকুয়ালস টু N প্লাস 1 CR। এখানে হবে N মাইনাস R প্লাস 1 বাই R। এটা খুব সিম্পল, এটা ভাঙো তুমি। NCR মানে কি? ফ্যাক্টোরিয়াল N বাই ফ্যাক্টোরিয়াল R ইন্টু ফ্যাক্টোরিয়াল N মাইনাস R। এটাকে ভাঙো তুমি, ফ্যাক্টোরিয়াল N বাই ফ্যাক্টোরিয়াল R মাইনাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল N মাইনাস R প্লাস 1। উল্টে দাও, ফ্যাক্টোরিয়াল N বাই ফ্যাক্টোরিয়াল R মানে কি? R ইন্টু ফ্যাক্টোরিয়াল R মাইনাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল N মাইনাস R। এটা উল্টালে কি হবে? উপরে যাবে N মাইনাস R প্লাস 1 ইন্টু, আমি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল N মাইনাস R ইন্টু ফ্যাক্টোরিয়াল R মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল N। দেখো ফ্যাক্টোরিয়াল N ফ্যাক্টোরিয়াল N কেটে গেল, ফ্যাক্টোরিয়াল R মাইনাস 1 R মাইনাস 1 কেটে গেল, N মাইনাস R ফ্যাক্টোরিয়াল N মাইনাস R কেটে গেল, কি থাকলো? N মাইনাস R প্লাস 1 বাই R। প্রুভ হয়ে গেল, NCR বাই NCR মাইনাস 1 ইকুয়ালস টু N মাইনাস R প্লাস 1 বাই R। ভেরি ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। এই প্রপার্টিটা তোমাদের অনেক কাজে লাগবে, যখন অঙ্ক করাবো তখন এগুলো কাজে লাগবে। Let N and R be non-negative integers such that 1 less than R less than N। তাহলে NCR equals to N minus R into N minus 1 CR minus 1। কি করে প্রুভ করবে? দেখো, NCR মানে কি? ফ্যাক্টোরিয়াল N বাই ফ্যাক্টোরিয়াল R ইন্টু ফ্যাক্টোরিয়াল N মাইনাস R, তাই তো? তাহলে আমি লিখতে পারি, আচ্ছা ফ্যাক্টোরিয়াল N কে লেখা যায় N ইন্টু ফ্যাক্টোরিয়াল N মাইনাস 1, R কে লেখা যায় R ইন্টু ফ্যাক্টোরিয়াল R মাইনাস 1, আর এটা হলো N মাইনাস R। এর সাথে আমি একটা মাইনাস 1 প্লাস 1 করলাম, হয়েছে? তাহলে কি থাকলো? এটা N বাই R ইন্টু ফ্যাক্টোরিয়াল N মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল R মাইনাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল N মাইনাস 1 মাইনাস R মাইনাস 1। পারা যায়? যেতে পারে। তাহলে এটা বলতে পারি আমি N বাই R ইন্টু এটা কি N মাইনাস 1 CR মাইনাস 1। বুঝতে পারলে? মানে কিরকম ব্যাপারটা? ধরো 15C3, N এর মান 15, R এর মান 3। তাহলে এটাকে আমি লিখতে পারি 15/3 ইন্টু 15 থেকে 1 কম 14 C2। তাই যদি লিখতে পারি, আবার পরেরটা লিখতে পারি 15/3 ইন্টু 14/2 ইন্টু 14 থেকে 1 কম 13 C1। এবার এটাকে আমি লিখতে পারি 15/3 ইকুয়ালস টু 14/2 ইন্টু 13/1, নিচে 1 চলে এলো, মানে এটা 12C0 হয়ে গেল এই পর্যন্ত। তারপরে 15C3 কে যখন আমরা এরকম ভাবে ভাঙতে পারি, ফ্যাক্টোরিয়াল 15 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 15 মাইনাস 3 12, আবার আমরা সহজে এইভাবেও ভাঙতে পারি 15C3 মানে 15/3 ইন্টু 14/2 ইন্টু 13/1, 1 এসে গেল, শেষ। এইভাবে ভাঙা যায়, এটা তোমরা খেয়াল করবে। তাহলে আমি এটাকে জেনারেলাইজ ফর্মে লিখেছি NCR ইজ ইকুয়াল টু N বাই R ইন্টু N মাইনাস 1 বাই R মাইনাস 1 ইন্টু N মাইনাস 2 বাই R মাইনাস 2 ইন্টু N মাইনাস 3 বাই R মাইনাস 3, চলতে চলতে
n-r-1/1 পর্যন্ত এটা এইভাবে ভাঙা যায়। এটা সহজে এইভাবে ভাঙা যেতে পারে। ঠিক আছে, যাই হোক, আজকে আমরা পারমুটেশনটাকে শেষ করে ফেলেছি। কম্বিনেশন কাকে বলে, কম্বিনেশন এবং পারমুটেশনের মধ্যে পার্থক্য কি, এবং কম্বিনেশনের বেশ কিছু প্রপার্টিজ আমরা আজকে করলাম। আজকে এই পরিসরে আর এগোনো যাচ্ছে না, সুতরাং আজকে ক্লাস এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, যেভাবে বলেছি সেইভাবে লেগে থাকো, দেখবে তোমরা উন্নতি করতে পারবে। ঠিক আছে, গুড বাই। থ্যাংক ইউ। ঠিক করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, লড়াই করো, ভালো উন্নতি করো, এই বলে আজকের ক্লাস শেষ।